আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভাই আছি, ভালো আছি। আহ আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আচ্ছা, আমাদের হচ্ছে সেশন ট্রেনার যুক্ত হচ্ছে। আর হচ্ছে তোমাদের আসলে আজকে তো শেষ ক্লাস, এই জন্য কি তোমরা মানে উপস্থিতি কম নাকি? আজকে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ক্লাসটা করবা না তারা কিন্তু আসলে অনেক কিছুই মিস করবা। বাকিরা কোথায়? মানে যে যাকে আজকে শুনে হচ্ছে ডাক দিয়ে নিয়ে আসো। আজকে বোধহয় ভাইয়া হুট করে আজকে কিন্তু লাস্ট ক্লাস। আর আমরা কিন্তু আজকে গতকালকে বোধহয় একটা ভাইয়া হুট কোশ্চেন করে দেখছিলাম যে অ্যানাউন্স করাতে বাকিরা প্রিপেয়ার্ড না। হ্যাঁ, হ্যাঁ। আজকে বোধহয় হুট হ্যালো। করে অ্যানাউন্স করাতে 30 তারিখ হবে, বাকিরা প্রিপেয়ার্ড হতে পারে। না, না, এটা তো আগে থেকে বলে দেওয়া ছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ওয়েট করতেছি। আর 2 মিনিট ওয়েট করবো, এরপর হচ্ছে session হচ্ছে। আচ্ছা, তার আগে বললেনি আমাদের ইফতার প্রোগ্রামে আপনারা কারা কারা আসতেছেন? আমাদের ইফতার প্রোগ্রামটা কিন্তু এবার আলহামদুলিল্লাহ অনেক চমৎকার হবে। আর হচ্ছে এখানে ফেনীর বাহিরের যে বিতার্কিকরা, বিভিন্ন ইউনিভার্সিটির যে সকল বিতার্কিকরা আছে তারা কিন্তু আসবে। তো এবং কি আজকে সকালে ঢাকা ইউনিভার্সিটির সাবেক সভাপতি, যিনি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ফয়সাল ভাই, ফেনীর মানুষ, ভাই হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আসছেন। তো ভাই আমাদের প্রোগ্রামে থাকতে পারেন। আর হচ্ছে এছাড়া হচ্ছে রাজশাহী, কুমিল্লা, চিটং, তারপর হচ্ছে নোয়াখালী, তারপরে হচ্ছে কি বলে আর জাহাঙ্গীরনগর, আরো অনেক ইউনিভার্সিটির বিতার্কিকরা থাকতে পারে। এই জন্য আসলে আপনারা হচ্ছে ওই দিন অনেকের সাথে পরিচিত হওয়ার তো একটা সুযোগ থাকছেই। পাশাপাশি আমাদের অনেকগুলো ইভেন্ট তো আছেই। এই জন্য হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলুন। এখন কি কারোর যদি রেজিস্ট্রেশন করতেও যদি কোনো সমস্যা থাকে, প্রয়োজন হচ্ছে তাও সেটা আমাদেরকে জানাইতে পারেন। বাট হচ্ছে সবার প্রতি অনুরোধ থাকবে, আসেন, একসাথে সবাই মিলে ইফতার করি, এই আর কি। কেমন? ইফতার করা এবং করানো এটা কিন্তু একটা সওয়াবের কাজ। তো যাদের সুযোগ আছে অবশ্যই মিস করবেন না, কেমন? সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের ইফতার প্রোগ্রামটাতে এসে জয়েন করেন। আই হোপ ঈদের আগে মোটামুটি একটা ভালো একটা গ্যাদার হবে। তো এটা একটা মোটামুটি বিতাড়িতদের জন্য একটা ঈদ হইতে পারে, যে আপনি আসলে যে রিজিয়নে কাজ করতেছেন, যে এলাকায় কাজ করতেছেন, ওই এলাকার মানুষজনের সাথে আপনার একটা পরিচিতি থাকবে। এবং কি এটার বাহিরের মানুষজন যারা আছে তাদের সাথে আপনার একটা পরিচিতি থাকবে। তো এটা আসলে নিঃসন্দেহে বিতার্কিকদের জন্য মানে কমিউনিকেশন মানে ভালো একটা মাধ্যম হবে। তো এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না আর কি। আচ্ছা ভাইয়া, এখানে কি আমরা ছাড়া মানে আমাদের সাথে কেউ যাইতে পারে, মানে অন্যদেরকে অ্যালাউ? হ্যাঁ, আসতে পারবে, এখানে অভিভাবকরা থাকতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। মানে বিতর্ককে ভালোবাসে যে কোনো মানুষজনই আসতে পারবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ফর্মের লাস্টে যে হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন ছিল যে মানে মানে এক্সট্রা কারিকুলাম মানে মানে পারফরমেন্স করবে কিনা, ইসলামিক গান, ইসলামিক কবিতা, হামনাদ এরকম কিছু করবে কিনা। তো যারা ওই অপশনে দিয়েছে তাদের মানে তারা তো করবে না মানে? হ্যাঁ, তাদেরকে মানে ওইখান থেকে যদি একাধিক হয়ে যায় তাহলে আমরা মানে যেহেতু হচ্ছে এটা শিডিউল একটা প্রোগ্রাম, আমরা যতটুকু পারি তাদেরকে সুযোগ দেওয়ার জন্য ট্রাই করব। এই আর কি। মানে দেখা যায় আসরের পর থেকে তো মাগরিব আগ পর্যন্ত খুব বেশি একটা সময় থাকে না। আর আমরা প্রোগ্রামটা স্টার্ট হয়তো 4টা থেকে স্টার্ট করতে পারি, এর আগে ফর্মালি কিছু ইস্যু আছে। তো চেষ্টা করব মানে যারাই হচ্ছে ইভেন্টে অ্যাটেন্ড করতে ইচ্ছুক তাদেরকে আমরা সুযোগ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আপনাদের কাছে তো মানে আমরা যারা হচ্ছে এই বিষয়টাতে মানে চুজ করেছি, তো তাদের নামটাও আছে মানে কালেক্ট করা, বাই চান্স যদি হ্যাঁ, টাইম থাকে। হ্যাঁ, আপনি যদি এখানে হচ্ছে ওইটা চুজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার নাম থাকবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাদের সাথে যদি অন্য কেউ যায় তাহলে কি আলাদা করে পে করা লাগবে মানে ওনার জন্য? হ্যাঁ, সেটা তো ঠিক আছে, প্রে করতে হবে। আর মানে আমরা কিন্তু আসলে মোটামুটি একটা ভর্তুকি দিয়ে প্রোগ্রামটা করতেছি, আপনাদের থেকে শুধুমাত্র 200 টাকা নিচ্ছি আসলে। পার পার্সন দেখা যাবে হয়তো 250 টাকার মতো আমাদের খরচ হবে, বিভিন্ন ইভেন্ট টিভেন্ট সবকিছু মিলেছে, বেনু আর আদার্স অনেকগুলো বিষয় আর কি। জি জি, আমরা কিন্তু বুঝছি একটা অংশ বুঝছি। এখান থেকে ভর্তুকি দিচ্ছি, মানে আমাদের ক্লাব থেকে ভর্তুকি দিচ্ছি, এই আর কি। লাস্ট ডেট কালকে না? হ্যাঁ, লাস্ট হ্যাঁ, ডেট হ্যাঁ, না, লাস্ট ডেট হচ্ছে 26 তারিখ। 26 তারিখের মধ্যে হচ্ছে
রেজিস্ট্রেশন করতে পারবেন। আর ভেন্যুটা হচ্ছে জেলা পরিষদ, জেলা পরিষদের কি বলে অডিটোরিয়াম যেটা আছে ওইখানে হবে, নিচতলায়। ওই দিন যারা হচ্ছে আসবেন তাদের জন্য আবার এফডিএফ এর পক্ষ থেকে ঈদ উপহারও থাকতে পারে। আই হোপ এটার হয়তো ব্যবস্থা করতেছে রেজিস্ট্রেশন কমিটি বা হচ্ছে যারা যারা আছে। আমি যতটুকু শুনছি তারাও নাকি হয়তো ওই কি জানি বলে ঈদ সালামের ব্যবস্থা না কি জানি করতেছে, শিওর না, বাট আমি শুনছি। ভাই আমরা যারা ফ্যামিলির বাহিরে তাদেরকে দেখলো বলে কষ্ট দিচ্ছেন, আমরা আসতে পারবো না।
আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? দাদা শোনা যায় আমাকে? দাদা জি ভাইয়া শোনা যাচ্ছে। দাদা শোনা যাচ্ছে আপনাকে? জি দাদা আচ্ছা শোনা ঠিক যাচ্ছে আছে। দাদা। আচ্ছা, তানিশা হচ্ছে তুমি হচ্ছে প্রোগ্রামটা স্টার্ট করো, কেমন? তুমি স্টার্ট করে আসসালামু হচ্ছে। আলাইকুম ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি ভাই। দুঃখিত ভাই, আপনাকে হয়তোবা লিঙ্কটা একটু পৌঁছাইতে আমাদের একটু লেট হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাই। আর তানিশা তুমি কি আছো? বা সাইমা থাকলে প্রোগ্রামটা স্টার্ট করে ভাইকে হচ্ছে ফ্লোর দাও, কুইক। আচ্ছা ওকে, আমি স্টার্ট করতেছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের শেষ ক্লাস। অলরেডি আমরা 24 মিনিট লেট করে ফেলছি আসলে। হয়তোবা আমাদের একটু মিস্টেক হয়েছে, এর মধ্যে হচ্ছে আমরা ট্রেনারকে লিংক পৌঁছাইতে একটু লেট করে ফেলছি। যাই হোক, আর হচ্ছে কালক্ষেপণ না করি আমরা হচ্ছে সরাসরি আমাদের সেশনে চলে যাচ্ছি। আমি এখন এই মুহূর্তে ফ্লোর প্রদান করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সহসভাপতি অয়ন ভৌমিককে। প্লিজ, হিয়ার হিয়ার। ধন্যবাদ ভাইকে। আশা করি আপনাদের কে কিছু শেখাতে পারবো। আর আমি যা শুনতে পেরেছি সেটা হচ্ছে, সাইমা আমাকে যা বলছে সেটা হচ্ছে এখানে মানে নতুনও আছেন, আবার মোটামুটি এক্সপেরিয়েন্স কিছু মানুষ আছেন। তো আমি সবার জন্য মোটামুটি কিছু না কিছু রাখার চেষ্টা করেছি। সবাই হচ্ছে গিয়ে কিছু পাবেন কাজে লাগানোর মতো। উইথ দ্যাট বিং সেড আমি শুরু করছি। দাঁড়ান আমি স্লাইডটা একটু শেয়ার করি। আচ্ছা, আশা করি আমার স্লাইডটা দেখা যাচ্ছে। আমি শুরু করছি। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চরিত্রায়ন এবং যুক্তি উপস্থাপন, এই জিনিসটা নিয়ে। তো চরিত্রায়ন এবং যুক্তি উপস্থাপন এটা নিয়ে বলার জন্য প্রথমেই আমাদেরকে যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে অবশ্যই প্রথমে আমরা চরিত্রায়নে চলে যাব এবং হচ্ছে গিয়ে বোঝার সুবিধার্থে আমরা একটা মোশন নিয়ে কথা বলবো। সেই মোশনটা হচ্ছে গিয়ে এই সংসদ মনে করে মীর জাফররা বিশ্বাসঘাতকতা করলেও বাংলা পরাধীনই হতো। এটা হচ্ছে মানে এমনিতে এই মোশন মানে হচ্ছে গিয়ে অনেক ইন্টারেস্টিং, এজন্য আমি রেখেছি, কারণ এটা নিয়ে হচ্ছে গিয়ে অনেক কথাবার্তা বলা যায়। তো আসেন আমরা শুরু করি। তো চরিত্রায়ন বোঝার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে হচ্ছে আসলে আগে আমরা কি করতাম ভার্সাস এখন আমরা কি করি। যারা হচ্ছে সনাতনী বিতর্কের সাথে পরিচিত আপনারা হয়তো জানতে পারেন যে হচ্ছে আগে আমরা যে জিনিসটা করতাম সেটা হচ্ছে সংজ্ঞায়ন। সংজ্ঞায়ন আমরা কি করতাম? সংজ্ঞায়নে হচ্ছে গিয়ে আমরা একদম আমার যে মোশন গুলো আছে সেই মোশন গুলো ধরে ধরে ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে আমরা সংজ্ঞায়ন করতাম। যেমন হচ্ছে গিয়ে ধরেন এই মোশনটার ক্ষেত্রে আমরা সংজ্ঞায়ন করব কিসের। মির্জাফররা এই ওয়ার্ডটা আসলে কি বোঝাচ্ছে বা এটা সংজ্ঞা কি। এখানে অবশ্যই মির্জাফর সহ হচ্ছে গিয়ে বাকি যে মানুষগুলো সেই মানুষগুলোকে বোঝাচ্ছে। তৃতীয়ত হচ্ছে গিয়ে আমার বিশ্বাসঘাতকতা বলতে কি বোঝায়, বাংলা বলতে আসলে কি বোঝাচ্ছে, পরাধীন বলতে আসলে কি বোঝাচ্ছে। এখন এই জিনিসটা হচ্ছে আমরা আগে সনাতনী বিতর্কে করতাম, এখন আমরা এই জিনিসটা করি না। কেন করি না? কারণ হচ্ছে গিয়ে পরাধীন বলতে কি বোঝায় এটা আপনিও জানেন, আমিও জানি, যে বিতর্ক করছে সেও জানে, যারা দর্শক তারাও জানেন, যিনি মানে হচ্ছে গিয়ে বিচার কার্য করছেন তিনিও সম্ভবত জানেন। তাহলে যে জিনিসটা আমরা সবাই জানি সেটা হচ্ছে গিয়ে এক্সপ্লেইন করার জন্য আমি আমার বিতর্কের 5 মিনিটের 10-15 সেকেন্ডও বা কেন নষ্ট করব? এই জিনিসটা তো আসলে সেন্স মেক করে না, তাই না? অবশ্যই এটা সেন্স মেক করে না। সুতরাং সেই জায়গা থেকে আমরা এখন হচ্ছে গিয়ে আধুনিক বিতর্কে বা এপি বিতর্কে আমরা হচ্ছে গিয়ে সংজ্ঞায়ন থেকে বের হয়ে এসেছি। বের হয়ে আমরা এখন যে জিনিসটা করি সেটা হচ্ছে চরিত্রায়ন। চরিত্রায়ন মানে হচ্ছে গিয়ে আমার মোশনের মধ্যে যেই চরিত্রগুলো আছে এবং এর মধ্যে যেই চরিত্রগুলো আজকের বিতর্কের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই চরিত্রগুলোকে আমরা মানে এক্সপ্লেইন করব যে তারা দেখতে কেমন, তারা কিভাবে কাজ করে। এই জিনিসটাই হচ্ছে গিয়ে মূলত চরিত্রায়ন। তো চরিত্রায়নের যেই বিষয়টা সেটা হচ্ছে, যেমন ধরেন এই মোশনে যদি আমরা সংজ্ঞায়নের জায়গায় চরিত্রায়ন করি তাহলে হচ্ছে গিয়ে দেখেন আমরা কি জিনিসের চরিত্রায়ন করতে পারি, তাহলে হয়তো আপনারা ভালো বুঝবেন। সেটা হচ্ছে তৎকালীন স্বাধীন বাংলাটা দেখতে কেমন ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্রায়ন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তখনকার ইংরেজরা, অর্থাৎ যেই মানে হচ্ছে গিয়ে যে ইংরেজরা আসলে এই কি বলে এটাকে সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল, সেই ইংরেজরা কিভাবে কাজ করত, তারা দেখতে কেমন ছিল। আশা করি আমার নেটে সমস্যা না, তাও যদি কেউ একটু কনফার্ম করতেন। হ্যালো? জি সমস্যা নেই। ওকে। তো
আমরা হচ্ছে তৎকালীন স্বাধীন বাংলাটা দেখতে কেমন এটা আমরা ব্যাখ্যা করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এই মোশনটা বোঝার জন্য তৎকালীন বাংলাটা আসলে কিভাবে কাজ করত, তখনকার চিন্তাভাবনাগুলো কেমন ছিল, তখনকার সোসাইটির ফাংশনিংটা কেমন ছিল, এই জিনিসগুলো আমরা এক্সপ্লেইন করতে পারি চরিত্রায়নের মধ্যে। ইংরেজরা তখন দেখতে কেমন ছিল এটা আমরা এক্সপ্লেইন করতে পারি। তৃতীয়ত হচ্ছে গিয়ে তখনকার বাংলার নবাবরা, পুরো নবাবের ফ্যামিলিটা কিভাবে কাজ করত, এই জিনিসটা আমরা এক্সপ্লেইন করতে পারি। লক্ষ্য করে দেখেন এই ৩ টার একটাও কিন্তু সরাসরি আমাদের যে মোশনের ওয়ার্ডিং, সেই মোশনের ওয়ার্ডিং এ নেই। বাংলাটা কিছুটা আছে। আপনি বাংলা পরাধীন হতে এখান থেকে আপনি বুঝতে পারেন। কিন্তু বাকি ওয়ার্ডিং গুলা এই মোশনে নেই। কিন্তু তারপরও এই কথাগুলাই কিন্তু এই ডিবেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এবং আপনি যখন ডিবেটে আর্গুমেন্ট দেবেন, তখন অবশ্যই আপনি এই মানে হচ্ছে গিয়ে চরিত্রগুলোকে মানে হচ্ছে গিয়ে কোনো না কোনোভাবে ইন্টারলিঙ্ক করে আপনার আর্গুমেন্ট গুলো বা যুক্তিগুলো উপস্থাপন করবেন। তার মানে হচ্ছে গিয়ে আপনি যখন চরিত্রায়ন করবেন তখন আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে যে কোনগুলো আসলে এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এবং কাদের আসলে চরিত্রায়ন করা উচিত। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মোটামুটি ৩ টা জিনিসের চরিত্রায়ন করলে হচ্ছে গিয়ে আমার হচ্ছে। তাহলে এরপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি চরিত্রায়ন অ্যাকচুয়ালি আমি করবোটা কিভাবে। ঠিক আছে? তো চরিত্রায়ন করার জন্য হচ্ছে গিয়ে আমাদেরকে হচ্ছে ২ টা জিনিস বা ২-৩ টা জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপনার যেই স্টেকটার আপনি চরিত্রায়ন করছেন, আমি জানি না আপনারা স্টেক মানে বোঝেন কিনা? এটা শুনে অনেক মানে হচ্ছে গিয়ে ফ্যান্সি কিছু বুঝাইতে পারে বা যারা হচ্ছে গিয়ে খুবই মাংস পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে বিফ স্টেকের সাথেও মিলাই ফেলতে পারেন। বাট স্টেক মানে আসলে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার মানে হচ্ছে গিয়ে একটা ডিবেটের সাথে বা একটা স্পেসিফিক গোষ্ঠী যারা আসলে একটা জিনিসের সাথে জড়িত তাদেরকে আমরা স্টেক হোল্ডার বলি। যেমন বাংলার নবাবরা তারা একটা স্টেক হোল্ডার, তারপর ইংরেজরা তারা একটা স্টেক হোল্ডার। তো আপনি যেই চরিত্রটা বা আপনি যে স্টেকটা মানে হচ্ছে গিয়ে আ মানে কি বলে এটাকে? যে স্টেকটা ডিবেটের সাথে রিলেটেড সেটাকে আপনি কিভাবে সেটা কাজ করে সেটা আপনি এক্সপ্লেইন করবেন। সেটার বৈশিষ্ট্যগুলো কি? জি। আপনি এই যে মোশনটা এখনো নিচে লেখা আছে আপনি চাইলে দেখতে পারেন। আ দেখেন এই যে কি বলে এটাকে? স্টেকের বৈশিষ্ট্যগুলো কি? এগুলো আপনি লাইন বাই লাইন এক্সপ্লেইন করতে পারেন। কিভাবে এক্সপ্লেইন করতে পারেন এটা আমি একটু পরে দেখাবো। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে একটা স্টেকের বা একটা মানুষের বা যেকোনো কিছুর আপনি দেখবেন আপনার মানে রিয়াল ওয়ার্লড এ অনেকগুলো দিক থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা দিকই আসলে সত্যি। সেই ক্ষেত্রে আপনি আসলে একটু চেরি পিকিং করতে হবে। অর্থাৎ আপনি সেইগুলাকে চুজ করবেন এবং সেই দিকগুলোকে এক্সপ্লেইন করবেন যেগুলো আপনাকে বিতর্ক জেতাতে বা আপনাকে আর্গুমেন্ট দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। বা যেই জিনিসগুলো আপনাকে আপনার যুক্তিগুলোকে প্লেস করতে মানে হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনি সেইভাবে হচ্ছে গিয়ে ক্যারেক্টারাইজেশন টা করবেন। এই জিনিসটা করার মতো একইভাবে হচ্ছে গিয়ে বিরোধী দলও তার মতো করে ক্যারেক্টারাইজেশন করবে। এইখানে একটা ঝামেলা হইতে পারে সেই ঝামেলাটা আমরা একটু পরে এক্সপ্লেইন করব। প্রথম কথা যেহেতু আমরা চরিত্রায়ন নিয়ে কথা বলে ফেলেছি তাহলে এই স্পেসিফিক মোশনে সরকারের যেই চরিত্রায়নটা, সরকার দলের যে চরিত্রায়নটা সেটা আসলে কোন দিকে ফোকাস করতে পারে? সরকার দলের যে চরিত্রায়নটা সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে গিয়ে আপনি যেহেতু সরকার দল তাহলে আপনি বলবেন যে মীর জাফররা বিশ্বাসঘাতকতা না করলেও বাংলাদেশ পরাধীন হইতো বা বাংলা পরাধীন হইতো। কোন জিনিসটা বুঝেন না একটু যদি বলতেন? যে কেউ? ভাইয়া মোশনটা একটু বুঝাই দেন। ভাইয়া এখানে সমস্যাটা হচ্ছে যে ওই নাটা উঠে নাই। বিশ্বাসঘাতকতা না করলেও বাংলা পরাধীন হতো। তো ওখানে উঠে গেছে যে বিশ্বাসঘাতকতা করলেও বাংলা পরাধীন হতো। আচ্ছা সরি এটা সম্ভবত আমার টাইপিং মিস্টেক। এখানে হচ্ছে বিশ্বাসঘাতকতা না করে বাংলাদেশ পরাধীন হতে এটা হবে। দুঃখিত। এটা হচ্ছে আমি আপনাদেরকে যখন স্লাইড প্রোভাইড করব তখন ঠিক করে দেব। আচ্ছা, আপাতত আমরা এটা নিয়ে হচ্ছে গিয়ে হ্যাঁ, আমি নাটা দিই নাই আসলে। সরি একটু ভুল হয়ে গিয়েছে। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে এইখানে যেহেতু হচ্ছে গিয়ে এই সংসদ মনে করে মীর জাফররা বিশ্বাসঘাতকতা না করলেও বাংলা পরাধীন হতো। তাহলে হচ্ছে আমাদেরকে এখানে জোর দিতে হবে যে আপনি দেখাবেন যে হচ্ছে গিয়ে আসলে বাংলা অন্য কোন মাধ্যমে বা কি অন্য কারণে পরাধীন হইতে পারত। এটাই তো আপনি আপনার বিতর্কে দেখাবেন, তাই না? আপনি যেহেতু সরকার দল। সুতরাং আপনাকে এখানে কি দেখাতে হবে? প্রথম কথা হচ্ছে গিয়ে আপনি ইংরেজরা দেখতে কেমন এটার মধ্যে ইংরেজদের সামন্তবাদ এবং সক্ষমতা যে অনেক বেশি এটার উপর জোর দিতে পারেন। ঠিক আছে? যেহেতু ইংরেজরা অনেক বেশি সক্ষম, সেই সময়কার ইংরেজরা তারা হচ্ছে গিয়ে শুধুমাত্র বাংলাতে না তারা হচ্ছে গিয়ে নর্থ আমেরিকাতে তারা ক্যারিবিয়ানের দিকে হচ্ছে গিয়ে তাদের মানুষজন পাঠিয়েছিল। তারা পুরা ওয়ার্ল্ড কলোনাইজেশন এর একটা প্রসেসে ছিল। সেই জায়গাতে সিরাজউদ্দৌলা যদি সাময়িক পরাজয় লাভ করত, এটার একটা বড় সম্ভাবনা থাকতে পারে যে হচ্ছে
তারা পরবর্তীতে আরো অনেক বেশি ফোর্স নিয়ে আরো অনেক বেশি মানুষজন নিয়ে অ্যাটাক করতে, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে। এটা আপনি বলতে পারেন। চিন্তা করে দেখেন, আমি ১ম এ বললাম যে ইংরেজরা সামন্ত বা মানে তখন অনেক সক্ষম ছিল। এই জিনিসটা আমি আমার ক্যারেক্টারাইজেশন এ বুঝাইলাম। এরপরে এখান থেকে আমি আমার আর্গুমেন্টে যাব। সেই আর্গুমেন্টটা হচ্ছে সিরাজউদ্দৌলা যদি জিতেও যেত, অর্থাৎ মীর জাফর যদি বিশ্বাসঘাতকতা না করত, তাহলে পরবর্তীতে ইংরেজরা আরো একটা অ্যাটাক করার পসিবিলিটি থাকতো এবং সেই অ্যাটাকটা হয়তো সিরাজউদ্দৌলার পক্ষে জেতা সম্ভব হইতো না। এরকম একটা আর্গুমেন্ট আমি দিলাম। এই আর্গুমেন্টটার বেস হচ্ছে আমার ক্যারেক্টারাইজেশন। সেই ক্যারেক্টারাইজেশন হচ্ছে কি ইংরেজরা দেখতে কেমন, এটা। দ্বিতীয়ত, বাংলাদেশের তখনকার মানুষ বা বাংলার তখনকার মানুষ, বৃহত্তর বাংলার তখনকার মানুষ খুব বেশি রাজনীতি সচেতন ছিল না। এটার দিকে আপনি জোর দিতে পারেন। তাদের আপনি দেখাইতে পারেন যে ওইখানে আসলে অনেকবার পাওয়ারের পরিবর্তন হয়েছে, একেকজন গেছে, একেকজন তারা আসলে এটা নিয়ে কোনো কেয়ারই করে। সুতরাং হচ্ছে গিয়ে যেই দেশের মানুষ আসলে কেয়ার করে না যে তাদের দেশ স্বাধীন নাকি পরাধীন, সেই দেশ আসলে স্বাধীন থাকাটা হয়তো খুব বেশি মানে হচ্ছে গিয়ে লাইকলি না, এরকম একটা জিনিস আপনি দেখাইতে পারেন। সুতরাং আমি দেখাইলাম বাংলার মানুষ রাজনীতি সচেতন। সেখান থেকে আমি আর্গুমেন্টে গেলাম বাংলাদেশের মানুষ আসলে কি বলে এটাকে, বাংলাদেশের মানুষের পক্ষে আসলে দেশকে ডিফেন্ড করা পসিবল না, বা বাংলার মানুষের পক্ষে তখন দেশকে ডিফেন্ড করা পসিবল হতো না। থার্ড হচ্ছে গিয়ে আপনার নবাবের পরিবারের যে ভঙ্গুরতা এবং টানাপোড়েন, সেটা আপনি দেখাইতে পারেন। এটা কিসের মধ্যে? নবাবের পরিবারটা দেখতে কেমন। এই ক্যারেক্টারাইজেশন আপনি দেখাইতে পারেন যে নবাবের তৎকালীন পরিবারটা অনেক বেশি ভঙ্গুর ছিল। ওইখানে অনেকগুলা টেনশন ছিল। দেখা গেছে যে সিরাজউদ্দৌলাকে উনার নিজের হচ্ছে গিয়ে ফুফাতো ভাইয়ের যেই বাসা বাড়ি, সেই বাড়িটা রেইড করতে হইছে। সাথে তার খালার একটা বাজে সম্পর্ক ছিল। অর্থাৎ আলীবর্দী খাঁ বা হচ্ছে গিয়ে আ তার বাবা, আমি নামটা ভুলে গেছি, সম্ভবত আ কি জানি কুলি খাঁ, হোসেন কুলি খাঁ সম্ভবত। তো এই মানুষগুলার মতো স্ট্রং পজিশনেও সেই সময়কার নবাবরা ছিল না। তারা অনেক বেশি দুর্বল হয়ে গেছিল। সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে তাদের উপর তাদেরকে মানে মসনদ থেকে সরিয়ে দেওয়া বা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া অনেক বেশি সহজ ছিল। এগেইন আপনার ক্যারেক্টারাইজেশনটা কি? ক্যারেক্টারাইজেশন হচ্ছে গিয়ে নবাবের পরিবারটা অনেক বেশি ভঙ্গুর এবং দুর্বল। এটা আপনি বুঝাবেন। এরপরে এখান থেকে আপনি আর্গুমেন্ট দিবেন যে এই দুর্বল নবাবকে সরানো অনেক বেশি সহজ। তাই সম্ভবত যদি হ্যাঁ, মুর্শিদ কুলি খাঁ সম্ভবত। তাই সম্ভবত যদি মানে হচ্ছে গিয়ে এই কি বলে এটাকে, ইংরেজরা নাও জিতত, তাও সম্ভবত হচ্ছে গিয়ে কি বলে, সরি, যদি মির্জাফর বিশ্বাসঘাতকতা না করত, তাও সম্ভবত পরবর্তীতে কেউ না কেউ কোনো না কোনোভাবে আ এদেরকে হচ্ছে গিয়ে ক্ষমতা থেকে উৎখাত করতে বা বাংলা পরাধীন হয়ে যেত। এরকম একটা জিনিস আপনি কনক্লুশন ড্র করতে পারেন। আরেকটা কনক্লুশন বোনাস যেটা এখানে লেখা নাই, সেটা হচ্ছে বাংলা বাংলা তখন ফ্রান্সের অধীনস্থ হয়ে যেতে পারত যদি হচ্ছে গিয়ে এই যুদ্ধটা তারা জিতত। বি আ কি বলে এটাকে? সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আপনার হচ্ছে ক্যারেক্টারাইজেশন এ আনতে হবে, সেটা হচ্ছে তৎকালীন ফ্রান্সটা দেখতে কেমন ছিল। এগুলা হচ্ছে সাধারণত আপনি যখন স্পেসিফিকলি বিডি ডিবেট করবেন, তখন হচ্ছে আপনি আরো অনেকগুলা ক্যারেক্টারাইজেশন করতে পারেন। যেহেতু তখন আপনার অনেক বেশি সময় থাকে। আপনি তখন হচ্ছে গিয়ে ইংরেজদের ক্যারেক্টারাইজেশন এর পাশাপাশি ইস মানে হচ্ছে গিয়ে কি বলে এটাকে? আ হ্যাঁ, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা দেখতে কেমন, এটাও আপনি হচ্ছে গিয়ে এক্সপ্লেইন করতে পারেন। তৎকালীন পৃথিবীর অন্যান্য সুপার পাওয়ার গুলা দেখতে কেমন, এটাও আপনি হচ্ছে গিয়ে এক্সপ্লেইন করতে পারেন। অর্থাৎ ডাচ সুপার পাওয়ার ছিল তখন। ফ্রেঞ্চরা তখন অনেক বড় একটা সুপার পাওয়ার ছিল। তো এই সুপার পাওয়ার গুলা দেখতে কেমন ছিল, এটাও আপনি হচ্ছে গিয়ে এই ডিবেটের মধ্যে ইনক্লুড করতে পারেন। এই মূল চরিত্রায়নগুলোর পাশাপাশি। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যারা বিপি ডিবেটের সামনে প্ল্যান আছে তাদের জন্য বলে দিলাম যে আপনারা আরো অনেক বেশি চরিত্রকে নিয়ে আসতে পারেন, তাহলে ডিবেটে আরো অনেক বেশি নুয়ান্স করতে পারবেন। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে সরকার দলের চরিত্রায়নে আমরা চলে গেছি। আপনারা যারা সিরাজউদ্দৌলা নাটক পড়েছেন, যারা হচ্ছে গিয়ে ইন্টারে পড়েন, তারা হচ্ছে গিয়ে দেখার কথা যে পলাশীর যুদ্ধে হচ্ছে সাফরে নামের একজন ফরাসি হচ্ছে গিয়ে সৈনিক যুদ্ধ করেছিলেন তার নিজের সৈনিকদের নিয়ে। সুতরাং ফ্রান্স কিন্তু হচ্ছে গিয়ে আ সিরাজউদ্দৌলার সমর্থক ছিল ব্রিটেনের এগেইনস্ট এ। সো এটার থেকে আপনি একটা কনক্লুশন ড্র করতে পারেন যে একটা সময় আল্টিমেটলি যদি সিরাজউদ্দৌলা জিতে যেত, তাহলে হয়তো সিরাজকে পারফেক্ট পয়েন্ট হিসেবে ইউজ করে নিজেরাই ক্ষমতায় থাকতো। একটা সময় গিয়ে তারা এই জিনিসটা ইউজ করে তাদেরকে সরায় দিত। এরকম একটা জিনিস টানতে পারেন। ওকে, ফাইন। অপোজিশন। বিরোধী দলের চরিত্রায়নটা কেমন হইতে পারে? বিরোধী দলের চরিত্রায়নের মধ্যে আপনি ফোকাস করবেন, ইংরেজদের ফোকাস ছিল আমেরিকা এবং ক্যারিবিয়ান। দেখেন, একটু আগে কিন্তু আমি এই কথাটাই বলছি। তখন ইংরেজরা অনেক ফর্মিডেবল একটা পাওয়ার ছিল। সুতরাং তাদের হচ্ছে গিয়ে মানে কি বলে এটাকে, তারা অলরেডি ক্যারিবিয়ান এবং আমেরিকার দিকে হচ্ছে বিস্তার লাভ করতেছিল। অর্থাৎ তারা একটা পুরা মানে ওয়ার্ল্ড দখল করার বা পুরা ওয়ার্ল্ড দখল করার চেষ্টা করার একটা প্রসেস এর মধ্য দিয়ে ছিল। এখন আমি কাছাকাছি কথাটাই বলছি, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে। কি আমি বলছি যে
ইংরেজের ফোকাস আসলে কখনো এই জায়গায় ছিল না। আপনি যদি দেখেন যে মানে হচ্ছে গিয়ে কি বলে এটাকে পলাশীর যুদ্ধে আসলে কয়জন ব্রিটিশ অংশ নিয়েছিল বা কয়জন ব্রিটিশ সৈনিক ছিল? সম্ভবত ৩,০০০ বা এরকম, অর্থাৎ খুবই কম। সুতরাং তাদের আসলে ফোকাসটা কখনো এদিকে ছিলই না। তাদের ফোকাস ছিল সবসময় ওইদিকে। পাশাপাশি আপনি এটাও দেখাইতে পারেন যে তখন ক্যারিবিয়ান যে ইয়াগুলা ছিল, কি বলে এটাকে, পাইরেটস গুলা, তারা হচ্ছে গিয়ে ওদের মানে কি বলে এটাকে, ব্রিটেনকে অনেক পেইন দিচ্ছিল এবং ব্রিটেন তখন ওইদিকে অনেক বেশি ইনভলভ হয়ে গিয়েছিল। সুতরাং এই দিকে হচ্ছে গিয়ে তাদের মনোযোগটা অনেক বেশি ছিল না। সুতরাং ওই পলাশীর যুদ্ধ যদি বাংলাদেশ জিতে যাইতো বা বাংলা জিতে যাইতো, তাহলে হয়তো পরবর্তীতে তাদের অ্যাটাক গুলো এইদিকে আর করতো না, যেহেতু তাদের ফোকাসটা ওইদিকে বেশি ছিল। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে, এগেইন আমি পয়েন্ট আউট করে দিচ্ছি, কিন্তু আপনি প্রথমে দেখাবেন যে ইংরেজরা দেখতে কেমন, এই ক্যারেক্টারেশনে আপনি দেখাবেন যে ইংরেজরা আসলে কি বলে এটাকে, তাদের ফোকাস ছিল আমেরিকাতে বা তাদের ফোকাস ছিল ক্যারিবিয়ানে। এরপরে আপনি আর্গুমেন্টে যখন আসবেন, তখন হচ্ছে কি আপনি দেখাবেন যে তাদের আসলে কি বলে এটাকে, তাদের ফোকাসটা যেহেতু এদিকে ছিল না, তারা হচ্ছে গিয়ে এদিক থেকে শিফট হয়ে যেত। সেকেন্ড অফ অল, আপনি বাংলার মানুষরা দেখতে কেমন, এটার মধ্যে আপনি হচ্ছে কি বাংলার মানুষদের ইংরেজদের প্রতি যে বিদ্বেষ, সেই বিদ্বেষটা আপনি তুলে ধরতে পারেন। এগেইন আপনি যদি মানে হচ্ছে গিয়ে তখনকার বাংলার দিকে তাকান, তাহলে দেখবেন যে ইংরেজদের তারা আসলে ভালো চোখে দেখতো না। কেন? কারণ ইংরেজরা তখনও অলরেডি অনেক বেশি অপ্রেস করছিল। আপনি সিরাজউদ্দৌলা পড়লেও আপনি দেখবেন না নাটকটা, যে ওইখানে হচ্ছে একটা লোক এসে অভিযোগ দেয় সিরাজের কাছে যে তার প্রেগনেন্ট ওয়াইফ হচ্ছে ইংরেজরা মেরে ফেলেছে, কারণ সে হচ্ছে ইংরেজদের কথা অনুযায়ী সম্ভবত নীল চাষ করতে রাজি হয় নাই, এরকম একটা ব্যাপার। অর্থাৎ ইংরেজরা তখন অলরেডি অনেক বেশি অপ্রেসিভ ছিল। এই অপ্রেসিভ থাকার কারণে তারা হচ্ছে কি আসলে অলরেডি ইংরেজদের হেট করতো। সুতরাং এবং এই হেটটা বাই এক্সটেনশন প্রত্যেকটা আউটসাইডারের প্রতি একটা হেট বাংলাদেশীদের ছিল বা বাঙালিদের, তৎকালীন বাঙালিদের ছিল। এই জিনিসটা থেকে আপনি কনক্লুশন ড্র করতে পারেন যে দেশের মানুষরা বাঙালিদেরকে ইংরেজদেরকে অনেক বেশি হেট করতো বা বাইরের দেশের মানুষদেরকে অনেক বেশি হেট করতো। সুতরাং সম্ভবত যদি পলাশী যুদ্ধে হারতো, তাহলে পরবর্তীতে কখনোই আর হচ্ছে গিয়ে তারা যে বাইরের দেশের যে ইয়াটা কি বলে এটাকে, পরাধীনতা, সেটা হচ্ছে তারা মেনে নিত না। যে এখানে তারা মেনে নিতে হয়েছে কারণ ঘাতকতার কারণে তারা নরমালি এই জিনিস কখনোই হইতো না। তারা জীবন লাগাই দিয়ে দেশটা ডিফেন্ড করার চেষ্টা করতো। এরকম একটা আর্গুমেন্ট দিতে পারে। থার্ড অফ অল হচ্ছে নবাবদের সক্ষমতা এই অঞ্চলের প্রতি লয়ালিটি। এগেইন ওইখানে আমি বলছি যে নবাব অনেক বেশি দুর্বল, ভঙ্গুর। এখানে আপনি বলবেন যে নবাবরা কেন এই অঞ্চলের অনেক বেশি লয়াল, কেন তারা তাদের জীবন দিয়ে হলেও এই অঞ্চলের যেই স্বাধীনতা সেটা প্রোটেক্ট করার চেষ্টা করছে বা করবে। এটা একদম আপনি আলীবর্দী খাঁ থেকে শুরু করে সিরাজউদ্দৌলা পর্যন্ত দেখান। সিরাজউদ্দৌলা আগের দিন রাতে জানতো যে হচ্ছে গিয়ে সম্ভবত কি বলে এটাকে, মীর জাফর বিশ্বাসঘাতকতা করতে পারে, তারপরও সে কিন্তু আওয়ার্ডের মতো পাল্লাই যায় না। সে যুদ্ধটা মানে হচ্ছে গিয়ে ফাইট করছে, সে হেরে গেছে, মারা গেছে। অর্থাৎ তার যে লয়ালিটি, সেই লয়ালিটি অনেক বেশি ছিল এই দেশের প্রতি। সুতরাং পার্ট অফ দ্য রিজন যে সে যদি আসলে যুদ্ধটা জিততো, তাহলে সম্ভবত পরের বার এই ধরনের আর যে কোনো ইনভেশনে তাকে হচ্ছে গিয়ে হারানোটা অনেক বেশি কঠিন হয়ে পড়তো। নাম্বার এইটা হচ্ছে গিয়ে মানে কথাবার্তা। এখন হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে একদম গ্রোসলি কথাবার্তা বললাম। আপনি যখন ডিবেটে কথা বলবেন, তখন হচ্ছে গিয়ে আপনি কিন্তু একটা মানুষের শুধু একটা দিক নিয়ে কথা বলবেন না। আপনি একটা মানে হচ্ছে গিয়ে ক্যারেক্টারের যখন হচ্ছে গিয়ে পোর্ট্রেয়াল করবেন বা ক্যারেক্টারাইজেশন করবেন, তখন সেটার মধ্যে অনেকগুলা লেয়ার আসবে। এই লেয়ারটা হচ্ছে গিয়ে দেখতে কেমন হবে, একটা উদাহরণ দিয়ে দেখাই দিই। তৎকালীন স্বাধীন বাংলার যেই ডিপিকশনটা বা ক্যারেক্টারাইজেশনটা, সেটা যদি আমরা করি, তাহলে কিভাবে করতে পারি? তৎকালীন স্বাধীন বাংলার চরিত্রায়ন আমি সরকার থেকে করতে পারি। দেখেন মাননীয় স্পিকার, প্রথমত বাংলা ছিল তখনকার ভারতবর্ষের সবচেয়ে ধনী অঞ্চল এবং সম্ভবত ব্রিটেনের মানুষজনের এই জিনিসটার উপর বা ব্রিটেনের এই জিনিসটার উপর হচ্ছে গিয়ে একটা ফোকাস ছিল আলাদা। নাম্বার 2, বাংলা ছিল তখন রাজনৈতিকভাবে অস্থির। তখন হচ্ছে গিয়ে অলরেডি কি বলে এটাকে, মারাঠা, বর্গী, এই ধরনের মানুষগুলা হচ্ছে গিয়ে তারা হচ্ছে বাংলাতে অনেক বেশি হচ্ছে গিয়ে ইনভেশন চালাইতো, যেটা হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছে ওই যে ছড়াটা পড়েন যে কি বলে এটাকে, বর্গী এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। এই বর্গী হচ্ছে মারাঠা বর্গী, যারা হচ্ছে তখন আসলে বাংলায় এসে হচ্ছে গিয়ে লুটপাট চালাইতো। তো এই জিনিস এইরকম ভাবে হচ্ছে তারা রাজনীতি অনেক বেশি, ওইখানে হচ্ছে গিয়ে অস্থিরতা ছিল। সুতরাং অস্থিরতা যেহেতু ছিল, তাইলে হচ্ছে গিয়ে ওইটার সুযোগ নেওয়া হচ্ছে গিয়ে যে কোনো বিদেশি শক্তির পক্ষে অনেক বেশি সহজ। নাম্বার 3 হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ আসলে রাজনীতি নিয়ে খুব বেশি মাথা ঘামাইতো না। ওই যে আগে যেটা বলছি, যে তাদের হচ্ছে গিয়ে বারবার প্রথমে পাল আমল আসছে, এরপরে সেন আমল গেছে, এরপরে হচ্ছে গিয়ে
এই যে মুর্শিদ কুলি খাঁ আসছে, মাঝখান দিয়ে আবার হচ্ছে কি আপনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি আসছে, অনেক মানুষজন এই এলাকা শাসন করছে, কিন্তু ওরা আসলে এটা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না, ওরা ওদের মতোই থাকে। এটা আপনি দেখতে পারেন। নাম্বার, এটা হচ্ছে গিয়ে ধরেন আমি কি বলে এটাকে তৎকালীন স্বাধীন বাংলার যদি একটা মোটামুটি ক্যারেক্টারাইজেশন করি তাহলে এরকম প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এইভাবে। একইভাবে আমি যদি বিরোধী দলের পক্ষ থেকে করি, আমি বলছি প্রথমত মানুষ থেকে বাংলাদেশের মানুষজন অনুগত ছিল। কেন অনুগত ছিল? কারণ আমরা দেখছি যে সিরাজউদ্দৌলার যে পলাশির যুদ্ধ, সেখানে হচ্ছে গিয়ে ওই মানুষরাও অংশগ্রহণ করছে, বা হচ্ছে গিয়ে যখন মারাঠা বর্গী আক্রমণ করতো তখন হচ্ছে গিয়ে তারা হচ্ছে তাদেরকে যখন কি বলে এটাকে আলীবর্দী খাঁ যখন প্রতিহত করার চেষ্টা করছে, উনি যখন মানুষদেরকে ডাক দিছে, মানুষ হচ্ছে ওনার ডাকে সাড়া দিয়ে প্রতিরোধ গড়ে তুলছে। তো তার মানে হচ্ছে তারা আসলে নবাবের অনুগত ছিল। নাম্বার 2, তারা হচ্ছে বাংলার মানুষ ইংরেজদেরকে অপছন্দ করতো। কেন অপছন্দ করতো এটা আগেই বলে দিচ্ছি। তৃতীয়ত হচ্ছে গিয়ে বাংলার মানুষ স্বাধীন চেতা ছিল, তারা স্বাধীন থাকতে পছন্দ করতো। দেখেন আগে আমি কিন্তু সরকার দল থেকে এই জিনিসটা অপছন্দ মানে অপোজ করছি যে তারা আসলে স্বাধীন থাকতে পছন্দ করতো না। আপনি এসে এখানে বলবেন যে না মাননীয় স্পিকার, বাংলার মানুষজন ঐতিহাসিক ভাবে তারা স্বাধীন চেতা ছিল। কেন স্বাধীন চেতা ছিল? আপনি হচ্ছে গিয়ে 1975 সালে 1757 সালের পলাশী যুদ্ধের পরের যে উদাহরণগুলো সেগুলোও বলতে পারেন, যে আমরা হিস্ট্রিক্যালি দেখছি যে তারা কতগুলা প্রতিরোধ গড়ে তুলছে, সে তিতুমির থেকে শুরু করে তারপর হচ্ছে গিয়ে মানে সবাই ছিল বাঙালি এখানে, মানে যে প্রতিরোধ গুলো হয়েছে তার মানে বাঙালিরা হচ্ছে গিয়ে ঐতিহাসিকভাবে স্বাধীন চেতা। আপনি এর আগের উদাহরণগুলো আনতে পারেন যারা জানেন। সেটা হচ্ছে গিয়ে একটা হয়েছিল, সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এটা যদিও 1760 সালের দিকে সবচেয়ে বেশি মানে লাভ করছে, কিন্তু এটা কিন্তু 1740 সাল থেকে মোটামুটি চলতেছিল, যখন আলীবর্দী খাঁ হচ্ছে গিয়ে অতিরিক্ত ট্যাক্স আরোপ করছিল। তখন হচ্ছে মানে মানুষজন তখন থেকে এই বিদ্রোহটা আস্তে আস্তে শুরু করছিল। অর্থাৎ বাংলাদেশের মানুষজন কিন্তু কারোই অপারেশন পছন্দ করে না, এরকম একটা আপনি টানতে পারেন। এই হচ্ছে গিয়ে মোটামুটি ক্যারেক্টারাইজেশন। এখন এই ক্যারেক্টারাইজেশন থেকে আপনি কোথায় যাবেন? আপনি যাবেন হচ্ছে কি আপনার যেই কি বলে এটাকে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টে। এখন এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন, ডিক্যারেক্টারাইজেশন। এটা হচ্ছে ডেভিল এবং হচ্ছে অ্যাঞ্জেলের একটা কি বলে এটাকে বিবলিওগ্রাফিক ছবি। যাই হোক, তো বিষয়টা হচ্ছে আপনি দেখতে পারতেছেন যে বাঙালিদের যে ক্যারেক্টারাইজেশনটা, সেটা আমি হচ্ছে গিয়ে দুই দল থেকে দুই ভাবে করেছি, ঠিক আছে? এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন বা অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রত্যেকটা কথাই আসলে কিছুটা হলেও সত্যি। সুতরাং সেই জায়গা থেকে আপনার সরকার দল এসে যদি একটা ক্যারেক্টারাইজেশন করে, আপনাকে যে সেটা মেনেই নিতে হবে এমন কোনো কথা নাই। আপনি আপনার মতো করেও ক্যারেক্টারাইজেশন করতে পারেন লিডার অফ অপোজিশন হিসেবে এসে। তখন সেটাকে আমরা বলি রিক্যারেক্টারাইজেশন, অর্থাৎ আপনি পুনরায় চরিত্রায়ন করছেন। এই পুনরায় চরিত্রায়ন যখন আপনি করবেন, তখন হচ্ছে কি আপনার চিত্রায়ন যে সরকার দল মেনে নেবে এমন কোনো কথা নাই। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখাইতে হবে যে কেন আপনার চরিত্রায়নটাই ঠিক এবং অপোজিশনের চরিত্রায়নটা বা বিরোধী দলের চরিত্রায়নটা কেন আসলে ভুল। দেখেন আমি যখন চরিত্রায়ন করছি, আমি হচ্ছে গিয়ে কিন্তু রিজন গুলা বলছি যে হচ্ছে গিয়ে বাংলার মানুষ স্বাধীন চেতা, এটা আমি কেন বলতেছি, আমি একটা কারণ উল্লেখ করছি। এইভাবে যখন হচ্ছে গিয়ে আপনি আসলে ক্যারেক্টারাইজেশন করবেন, তখন আপনার ক্যারেক্টারাইজেশনটা কেন ঠিক হওয়ার সম্ভাবনা বেশি বা কেন আসলে সেটা ঠিক হওয়া মোর লাইকলি, আপনি একটু বলে যাওয়ার চেষ্টা করবেন। না হলে হচ্ছে গিয়ে দেখবেন যে অপোজিশন যদি রিক্যারেক্টারাইজেশন করে, তাহলে তাদের ক্যারেক্টারাইজেশনটা হচ্ছে গিয়ে হাউজে বেশি অ্যাকসেপ্টেবল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জিনিসটা হচ্ছে গিয়ে চেষ্টা করব। এরপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাব হচ্ছে গিয়ে ক্যারেক্টারাইজেশন মোটামুটি এখানেই শেষ। কারো যদি একদম কোনো কোয়েশ্চেন থাকে 1 মিনিটের মধ্যে বলতে পারে। কোনো প্রশ্ন? আচ্ছা, প্রচুর মানুষজন বের হয়ে যাচ্ছে, আবার জয়েন। ভাইয়া নেটের সমস্যা দেখা দিছে মনে হয়, অনেকের বলতেছিল, তো ওই জন্য হচ্ছে ওরা বের হচ্ছে আবার জয়েন দিচ্ছে, এমন হচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা যুক্তি উপস্থাপনে চলে যাই। এখন হচ্ছে যুক্তি উপস্থাপনের যে সেটা হচ্ছে আমরা আরেকটা মোশনের উদাহরণ দিয়ে দেখাবো। এটা হচ্ছে এই সংসদ মনে করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষায়িত স্কুলের পরিবর্তে সাধারণ স্কুলে পড়া উচিত। নেট প্রবলেম কি আমার নাকি আপনাদের? আমাকে যদি একটু বলতেন, তাহলে আমার যদি প্রবলেম হয় তাহলে আমি কানেক্ট করবো। হ্যালো? না ভাইয়া, আপনারটা স্পষ্ট। ওকে, আচ্ছা, এই মোশনটার মধ্যে কি কি জিনিসপত্রের ক্যারেক্টারাইজেশন হইতে পারে, কেউ কি আমাকে বলতে পারবেন? এই সংসদ মনে করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষায়িত স্কুলের পরিবর্তে সাধারণ স্কুলে পড়া উচিত।
হ্যাঁ, রবিউল জি রাকিব ভাইয়া, বলতে পারেন। জি বলেন। এখানে হচ্ছে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু একটা, এরপর হুম হচ্ছে বিশেষায়িত স্কুল আর সাধারণ স্কুল। হুম হুম আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ভালো। ভাইয়া আরো কিছু আসতে পারে? হ্যাঁ। এখানে দুইটা জিনিস আছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে বিশেষায়িত স্কুল সেখানে কি কি জায়গা হুম থাকে আর হচ্ছে সাধারণ স্কুলে কি কি থাকে, এই দুইটা হুম জিনিসের ক্যারেক্টারাইজেশন মনে করা যায়। এই দুইটা জিনিস তো অবশ্যই করা যায়। আর আচ্ছা, আমরা রাকিব থেকে 3টা জিনিস পেলাম। এর বাইরে কি মানে কারো কোনো আইডিয়া আছে যে কি কি জিনিসপত্র আনা যায়, আর কিছু আনা যায় কিনা? আমি ভাইয়া একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, শিওর। ভাইয়া আমি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে বোঝাচ্ছি মানসিক এবং শারীরিক দুই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কেবল এক ধরনের না। এরপর আসছে বিশেষায়িত স্কুল, যেটা সাধারণত অটিজম নিয়ে হয়, অটিস্টিকদেরকে নিয়ে হয়। আর সাধারণ স্কুল, যে স্কুলে আমরা সাধারণত পড়ে বড় হয়েছি। আর আরেকটা বলবো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আপব্রিঙ্গিং, তাদের বেড়ে ওঠাটা, তাদের সাধারণ পরিবেশে বেড়ে ওঠা এবং বিশেষায়িত স্কুলের পরিবেশে বেড়ে ওঠা, এই আপব্রিঙ্গিংটাকে আমি একটা বিষয় আনবো। আর অন্য চাইলে আরেকটা আনতে পারে অভিভাবক, যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবক তাদেরকে। ওটা লিস্ট, কিন্তু উপরে আগে যেগুলো বলেছি, আপব্রিঙ্গিং, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে মানসিক এবং শারীরিক দুটোই, এবং সাধারণ স্কুল। ওকে, উনি একটা নতুন কথা এনেছেন, সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের অভিভাবকরা। অর্থাৎ এই জিনিসটাও কিন্তু আপনার এই বিতর্কের সাথে ইনক্লুডেড, এবং আপনি চাইলে এটারও ক্যারেক্টারাইজেশন করতে পারেন, ঠিক আছে। বাট এটিতে চেষ্টা করবেন ক্যারেক্টারাইজেশন 2টা বা 3টার বেশি না করার, কারণ তাইলে দেখবেন আপনার সময় অনেক বেশি ক্যারেক্টারাইজেশনে চলে যাবে, যেহেতু আপনার 5 মিনিট সময়। বিপিতে আপনি চাইলে 5-7টাও করতে পারেন, সমস্যা নেই, আপনার সময়ের উপর ডিপেন্ড করে, যেহেতু সেখানে আপনার 7 মিনিট সময়। আচ্ছা যাক, আমার কাছে মনে হয় এই বিতর্কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে 4টা ক্যারেক্টারাইজেশন, সেটা হচ্ছে বিশেষায়িত স্কুল দেখতে কেমন, সাধারণ স্কুল দেখতে কেমন, বিশেষায়িত শিশুরা দেখতে কেমন, এবং সাধারণ শিশুরা দেখতে কেমন। সাধারণ শিশু দেখতে কেমন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা আপনারা কেউ বলেন নাই, বা হয়তো কারো মাথায় আসছে কিনা আমি জানি না, বাট এটা ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন সাধারণ স্কুলে একটা বিশেষায়িত বাচ্চাকে পড়তে দিবেন, তখন সেই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাটার সাথে একটা সাধারণ শিশুর হচ্ছে ইন্টারাকশন হবে, এবং আপনার আর্গুমেন্ট গুলো কিন্তু ওই ইন্টারাকশনের উপর ভিত্তি করে আপনি আর্গুমেন্ট দিবেন। আপনি অনেক কথাবার্তা বলবেন যে ইন্টারাকশনটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, কাকে কেমন ভাবে এফেক্ট করবে। সুতরাং একটা সাধারণ শিশু দেখতে কেমন, সে কিভাবে চিন্তা করে, এই জিনিসটা আপনার শুরুতে এক্সপ্লেন করাটা দরকার, ঠিক আছে। এই জিনিসপত্রগুলো আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আপনি যখন আর্গুমেন্ট দিচ্ছেন বা আপনি যখন চিন্তা করছেন, তখন আসলে কোন কোন মানুষগুলো এটার সাথে জড়িত চলে আসতেছে, এর মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদেরকেও আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এখানে অবভিয়াসলি আপনি হচ্ছে গিয়ে কি বলে এটাকে, বিশেষায়িত যে শিশুরা বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, তাদের অভিভাবকরা দেখতে কেমন, এটাও আপনি চাইলে আনতে পারেন, নো ইস্যু। বাট আপনার হয়তো তখন ক্যারেক্টারাইজেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন, ঠিক আছে। তো আপনি যদি সাধারণ শিশুদের ক্যারেক্টারাইজেশন করেন, তাহলে তারা দেখতে কিরকম হতে পারে। সরকার দল থেকে বলতে পারেন, মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি যে সাধারণ যে শিশুরা, তারা হচ্ছে অনেক বেশি কৌতূহলী, এবং তারা যেহেতু হচ্ছে গিয়ে মানে শিশু, সুতরাং তারা আসলে কোনো কিছুর প্রতি হেট্রেড প্রকাশ করে না, তারা হচ্ছে সবকিছু সম্পর্কে একটা আগ্রহ নিয়ে জানতে চায়। আচ্ছা, আমার ইয়াটা সম্ভবত মানে হচ্ছে গিয়ে স্ক্রিনটা সম্ভবত শো হচ্ছে না, দাঁড়ান আমি একটা সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি, এই যে ওকে। তো আমরা হচ্ছে কি জানি, কোথায় জানিছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা হচ্ছে সাধারণ শিশুদের যখন ক্যারেক্টারাইজেশন করবো, তখন আমরা সরকার দল থেকে এভাবে করতে পারি যে সাধারণ শিশুরা হচ্ছে গিয়ে তারা অনেক বেশি কৌতূহলী, এবং তারা আসলে কোনো কিছুর প্রতি হেট্রেড প্রকাশ করে না, তারা আসলে সবকিছু সম্পর্কে অনেক বেশি কৌতূহল প্রকাশ করে। অর্থাৎ তারা জানতে চায় যে তাদের আশেপাশের পরিবেশটা কেমন, এবং তারা মানে হচ্ছে গিয়ে ধরেন এটা একটা গ্রোথ ক্যারেক্টারাইজেশন দিলাম। এরপরে আমি বিশেষায়িত শিশুদেরকে ক্যারেক্টারাইজেশন করতে পারি। স্পিকার, বিশেষায়িত শিশুরা বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা প্রথমত হচ্ছে গিয়ে এটার পেছনে তাদের নিজেদের কোনো দোষ নাই। তারা লটারি অফ বার্থের কারণে হচ্ছে গিয়ে কিছু বাজে হচ্ছে বা কিছু প্রিভিলেজ ছাড়া জন্মগ্রহণ করেছে, এটা আমরা বলতে পারি। লটারি অফ বার্থ মানে হচ্ছে গিয়ে, এটা আপনারা যারা সামনে ডিবেট করবেন এটা অনেকবার শুনবেন। বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনি মানে হচ্ছে এটা, এই জিনিসটা এভাবে কনসেপচুয়ালাইজ করা হয় যে আপনার জন্মের সময় একটা লটারি করা হয়। লটারি যদি ভালো হয়, তাহলে আপনি হচ্ছে গিয়ে, আপনি কি বলে এটাকে, আপনি একটা ধনী ঘরে জন্ম নিতে পারেন।
আপনি একটা গরিব ঘরে জন্ম নিতে পারেন, আপনি একটা সুস্থ স্বাভাবিক শিশু হিসেবে জন্ম নিতে পারেন, আপনি একটা হচ্ছে গিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হিসেবে জন্ম নিতে পারেন। অর্থাৎ আপনি কেমন ঘরে জন্ম নিচ্ছেন এটা আপনার হাতে, এটা আপনার হাতে নাই, এটাতে আপনার কোনো প্রভাব নেই, এটাতে কারোই কোনো হাত নাই। এটা সম্পূর্ণ একটা মানে ইয়ার মতো, দৈব ঘটনার মতো। সুতরাং এটাকে তখন আমরা বলি লটারি অফ বার্থ। মানে হচ্ছে গিয়ে মানে যেমন আপনার জন্মের সময় একটা লটারি করা হচ্ছে, সেই লটারিতে আপনি যদি ভালো পান তাহলে আপনি হয়তো ভালো ভাবে আসতেছেন, নাইলে আপনি খারাপ ভাবে আসতেছেন। তো এই জিনিসটাকে এক কথায় আমরা লটারি অফ বার্থ বলে সম্বোধন করি। এটা আপনি সামনে আরো অনেক শুনবেন যদি ডিবেট করেন। তো লটারি অফ বার্থ এর কারণে হচ্ছে কি তারা আসলে একটা আনপ্রিভিলেজড অবস্থায় জন্ম নিয়েছে, তাদের আসলে এটাতে কোনো দোষ নেই। নাম্বার 2, এই বাচ্চাগুলো হচ্ছে গিয়ে তারা হচ্ছে তাদের যে আশেপাশের মানুষ তাদেরকে অনেক নেতিবাচক চোখে দেখে, এবং তাদের অনেক ক্ষেত্রে তাদের হচ্ছে গিয়ে যে ইয়াগুলা কি বলে এটাকে তাদের যে ডিসেবিলিটি, সেই ডিসেবিলিটি গুলা নিয়ে প্রকাশ করে। এবং তৃতীয়ত, আশেপাশের মানুষগুলা মানে অনেক সময় মানে হচ্ছে গিয়ে অন্য মানুষরা তাদেরকে অনেক বেশি এলিয়েনেশন করে, অর্থাৎ তাদেরকে হচ্ছে গিয়ে অনেক বেশি অন্য মনে করে, ডিফারেন্ট মনে করে, তাদের নিজেদের মতো মানুষ মনে করে না। তৃতীয়ত, অনেক সময় আমরা দেখি যে এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলোর অনেক স্পেশাল কিছু ট্যালেন্ট থাকে, যেই ট্যালেন্ট গুলা অনেক ক্ষেত্রে আশেপাশের মানুষজন জানতে পারে না, বা অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে থেকে যায়, কি বলে এটাকে, আনএক্সপ্লোর থেকে যায়। এই রকমের একটা ক্যারেক্টারাইজেশন আমি করতে পারি, সেখান থেকে আমি আর্গুমেন্টে যেতে পারি। আর্গুমেন্ট গুলা কেমন হতে পারে সেগুলো আমি সামনে দেখাবো। আপাতত হচ্ছে কি আমরা যুক্তি উপস্থাপনে চলে আসি। তো যুক্তি উপস্থাপনের ক্ষেত্রে হচ্ছে কি আমরা কি বলে এটাকে, একটা খুবই জনপ্রিয় মেথড আছে, এটা আপনারা সবাই হয়তো শুনবেন। সেটা হচ্ছে যুক্তি উপস্থাপনের AREI মেথড। AREI মেথড হচ্ছে কি আপনার বেসিক্যালি আপনার এপি ডিবেট বা বিপি ডিবেটের একদম হার্ট আপনি এটাকে বলতে পারেন। এজন্য আমি এই ইফেক্টটা দিচ্ছি যে বিট করতেছে, সামথিং লাইক দ্যাট। তো AREI ইফেক্টটা মানে মেথডটা মানে কি? AREI মেথডটা হচ্ছে কি 4টা ওয়ার্ডের সমন্বয়ে তৈরি। একটা হচ্ছে অ্যাসারশন, একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে এভিডেন্স, আর একটা হচ্ছে ইমপ্যাক্ট। এই 4টা জিনিস। এখন এই 4টা জিনিসের মানে কি, এই 4টা জিনিসের সমন্বয়ে আমরা কিভাবে একটা আর্গুমেন্ট বা কিভাবে একটা যুক্তি দাঁড়া করাবো এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? তো তাহলে সেটা এক্সপ্লেন করে। প্রথমটা হচ্ছে অ্যাসারশন বা বিবৃতি। এখন অ্যাসারশন বা বিবৃতি জিনিসটা দেখতে অ্যাসারশন বা বিবৃতি হচ্ছে কি আপনি আপনার ক্যারেক্টারাইজেশনের পরে আপনি তো কয়েকটা যুক্তি দাঁড় করাবেন, তাই না? সাধারণত আপনার 3টা বা 5টা যুক্তি দাঁড় করায় আর্গুমেন্ট দিই। তো আপনার এই আর্গুমেন্টটা বা যুক্তিটা এক কথায় আসলে কি, সেই যুক্তিটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে আমরা বলতে পারি যে আপনার মানে হচ্ছে গিয়ে আর্গুমেন্টের অ্যাসারশন বা আপনার আর্গুমেন্টের বিবৃতি। ধরেন হচ্ছে কি আপনি সরকার দল হিসেবে হচ্ছে গিয়ে একটা যুক্তি দিতে পারেন যে মাননীয় স্পিকার, আমরা যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ স্কুলেই পড়াবো তখন সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হবে। ঠিক আছে? বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতি একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। ঠিক আছে? এটা আমার আর্গুমেন্টের অ্যাসারশন বা এটা আমার আর্গুমেন্টের বিবৃতি। তাই যে আর অ্যাসারশন মোটামুটি এখানে শেষ, এটা নিয়ে তেমন কোনো কথাবার্তা নাই। এরপরে হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে রিজনিং বা কারণ ব্যাখ্যা বা কার্যকারণ ব্যাখ্যা বা ব্যাখ্যা, আপনি যেটাই বলতে পারেন। ব্যাখ্যা মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনি আসলে আপনার যে অ্যাসারশন, সেই অ্যাসারশনটাকে যদি আপনি কেন অথবা কিভাবে এই প্রশ্ন করেন তাহলে আপনি যে জিনিসটা পাবেন সেটাই হচ্ছে গিয়ে আপনার রিজনিং। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে গিয়ে সমাজে বিশেষ চাহিদা সম্পন্নদের গ্রহণযোগ্যতা তৈরি হবে, কেন তৈরি হবে, কিভাবে তৈরি হবে, এটা যখন আপনি ব্যাখ্যা করবেন তখন সেই ব্যাখ্যাটাকে আমরা বলবো রিজনিং, বা হচ্ছে আপনি ব্যাখ্যার কারণটা বলছেন। ঠিক আছে? এইখানে আপনি চেষ্টা করবেন যত বেশি সম্ভব গভীরে যাওয়া যায়, একদম সমাজের মেজর মানে হচ্ছে যে একটা ছোটখাটো জায়গা থেকে কিভাবে আসলে জিনিসপত্রগুলো কাজ করে এটা বলার। এখানে আপনি যত ভালোভাবে জিনিসটা মানে ডিটেইলডে এক্সপ্লেন করতে পারবেন, সেই ডিটেইলটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে এখানে করবে। যেমন ধরুন হচ্ছে গিয়ে সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন গ্রহণযোগ্যতা তৈরি হবে। কেন এই গ্রহণযোগ্যতাটা তৈরি হবে? আপনি এখানে চাইলে এভাবে বলতে পারেন যে দেখেন মাননীয় স্পিকার, একটা সাধারণ শিশু যে আসলে হচ্ছে গিয়ে কি বলে এটাকে, সে যখন আসলে পড়ে না, সে যখন আসলে বিশেষ চাহিদা সম্পন্নদের সাথে পড়ে না, সে যখন একটা স্কুলে পড়ে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যখন আরেকটা স্কুলে পড়ে, তখন সে আসলে স্কুল থেকে যখন বাড়িতে যায় তখন ওই বিশেষ চাহিদা সম্পন্নদের স্কুলটা দেখলে সে মনে করে এখানে মনে হয় ডিফারেন্ট টাইপের মানুষটা থাকে বা ডিফারেন্ট টাইপের মানুষটা পড়ে। তার মাথার মধ্যে একটা সেগ্রেগেশন বা একটা ডিফারেন্স সেট হতে থাকে, এবং এই জিনিসটা আমরা আস্তে আস্তে দেখতে পাই যে সে যখন বড় হয় তখন সেই মানুষদেরকে প্রতি এক ধরনের নেতিবাচক মনোভাব পোষণ করে বড় হয়। ভার্সেস এই মানুষটা যখন বা এই শিশুটা যখন এই বিশেষ চাহিদা সম্পন্নদের সাথে একসাথে পড়াশোনা করে
তখন সে দেখে যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটা সে হয়তো একটু ডিসেবলড বা সে হয়তো একটু ডিফারেন্ট, কিন্তু সেও আসলে তার মতোই একটা মানুষ এবং তার মধ্যে যেহেতু কৌতূহল থাকে সে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটার সাথে মেশার চেষ্টা করে। মেশার পরে সে আসলে এই বাচ্চাটার প্রতি তার মধ্যে একটা হিউমিলিটি গ্রো করতে পারে। শুধু তাই না, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটার যদি একটা হিডেন ট্যালেন্ট থাকে, হয়তো হইতে পারে যে শিশুটা গান পারে, হইতে পারে শিশুটা আঁকতে পারে ভালো করে, হইতে পারে সেই শিশুটার অন্য কোনো একটা ট্যালেন্ট আছে। এই বাচ্চাটা যখন মিশতে গিয়ে এই ট্যালেন্টের ব্যাপারে জানতে পারে তখন সে দেখে যে না, একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তো এক জায়গা থেকে ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু অন্য অনেক জায়গা থেকে এই বাচ্চাটা অনেক চমৎকার একটা মানুষ। এই জিনিসটা সে যখন উপলব্ধি করে তখন তার মধ্যে যে নেগেটিভিটি বা যে নেগেটিভ ফিলিংটা গ্রো হইতো, সেই নেগেটিভ ফিলিংটা আসলে আর গ্রো হয় না। অর্থাৎ সে আসলে একটা গ্রহণযোগ্যতা তার মধ্যে তৈরি হয়ে যায়। এরপরে এই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয় তখন এই ফিলিংটা তার মধ্যে রয়ে যায়। এই টাইপের জিনিসপত্রগুলোর মাধ্যমে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়। এটা আপনি দেখাইতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ধরেন আপনার রিজনিং। ঠিক আছে? রিজনিং কথাটা আসলে এটার মধ্যে দেখবেন ২ টা কথা চলেই আসে। একটা হচ্ছে মেকানাইজেশন আর একটা হচ্ছে পিকচারাইজেশন। মেকানিজম অথবা মেকানাইজেশন আর পিকচারাইজেশন। ঠিক আছে? এটা আপনি যখন ডিবেট করবেন তখন জাজদের কাছ থেকে প্রচুর শুনবেন যে আপনার আর্গুমেন্টের মেকানিজম পাই নাই, আপনার আর্গুমেন্টের পিকচারাইজেশন পাই নাই, অথবা আপনার আর্গুমেন্টের পিকচারাইজেশন ভালো হয়েছে কিন্তু আপনি জানেন না আপনি কি করছেন। যাই হোক, মেকানিজম মানে হচ্ছে গিয়ে একটা জিনিস আপনি যখন ব্যাখ্যা করেন কিভাবে হয়েছে সেটা হচ্ছে মেকানাইজেশন। ঠিক আছে? এই যে আমি একটু আগে ব্যাখ্যা করলাম, এটা কাইন্ড অফ একটা মেকানাইজেশন। আবার আপনি যখন একটা সিনারিওকে ব্যাখ্যা করেন, সিনারিওতে একটা জিনিসকে একদম পিকচার হিসেবে একটা পুরো একটা মানে ডিটেইলড সিনারিও হিসেবে আপনি যখন জাজের সামনে ফুটাই তোলেন তখন এটাকে আমরা পিকচারাইজেশন বলি, অনেকে এটাকে ইলাস্ট্রেশনও বলতে পারে। আবার এটা কাইন্ড অফ একটা অ্যানালজি হিসেবে আমি বলতে পারি। ঠিক আছে? এই জিনিসটার মানে কি, যখন আপনি দেখান এভাবে ধরেন আমি এভাবে দেখালেন যে মানুষ স্পিকার চিন্তা করেন আমি হয়তো একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আমার একটা মানে আমার একটা ট্যালেন্ট আছে, আমি হয়তো খুব সুন্দর করে আঁকতে পারি। আমি যদি আজকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে স্কুল, সেই স্কুলে পড়ি, আমার এই ট্যালেন্টটা সম্পর্কে বেশি মানুষ জানবে না। ভার্সেস আমি যদি সাধারণ বাচ্চাদের সাথে পড়ি, আমি হয়তো মানে হচ্ছে কি কখনো কখনো বাচ্চাগুলোর সাথে আমার আমার মিশতে হয়তো একটু দ্বিধা হবে, হয়তো আমি একটু এক এক কোনায় গিয়ে পড়ে থাকবো। কিন্তু যে মোমেন্টে কোনোদিন হয়তো একটা আর্টের টিচার এসে আমাকে বলবে যে তুমি বোর্ডে কিছু একটা আঁকো, অথবা যে মোমেন্টে আমি যখন খাতার মধ্যে কি করবো, আমার পাশের একটা বাচ্চা দেখে যাবে যে আমি যখন সুন্দর করে আঁকতেছি, সেই বাচ্চার মাথায় জিনিসটা গেঁথে যাবে। সেই বাচ্চাটা এসে পরের দিন আমার সাথে মেশার চেষ্টা করবে, সেই বাচ্চাটার সাথে আমার বন্ধুত্ব হবে। এই বন্ধুত্বের মাধ্যমে আমার একাকিত্ব কাটবে, ওই বাচ্চাটা আমার সম্পর্কে একটা পজিটিভ ধারণা পোষণ করবে, সেই পজিটিভ ধারণাগুলো ছড়াই দিবে, তার প্যারেন্টদের মধ্যে ছড়াই দিবে। সে হয়তো বাসায় গিয়ে গল্প করবে যে আম্মু জানো আজকে আমি একটা বাচ্চার সাথে মিশি, যে বাচ্চাটা হুইল চেয়ারে করে হাঁটে কিন্তু অনেক সুন্দর করে আঁকতে পারে। এইভাবে হচ্ছে গিয়ে তার মা বাবার মনে একটু পজিটিভ চিন্তা ভাবনা ঢুকে যাবে। এই যে আমি আপনাকে একটা পুরো একটা স্বপ্নের মতো একটা জিনিস দেখালাম, বা একটা হচ্ছে কি আপনার একটা সিনেমা একটা মানে হচ্ছে কি দেখালাম, এই জিনিসগুলোকে বলা হয় পিকচারাইজেশন। এবং পিকচারাইজেশন খুবই স্ট্রং জিনিস। আপনি যদি একটা জিনিস পিকচারাইজেশন হিসেবে প্রকাশ করতে পারেন তাহলে যা যেটা মেনে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? এটা হচ্ছে কথা। আর মেকানাইজেশন তো অবশ্যই বলবেন, সেটা হচ্ছে একটা জিনিস কিভাবে কাজ করে এটা যখন আপনি ব্যাখ্যা করলেন, সেটা হচ্ছে মেকানাইজেশন হতে পারে। এটা হচ্ছে গেল ধর। এরপরে আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে মানে এভিডেন্স। এভিডেন্স মানে প্রমাণ। প্রমাণ মানে হচ্ছে কি আপনি আসলে এমন কোনো কিছু আসলে আওয়াজ কি ডিস্টার্ব করছে? আচ্ছা আমি মাইক্রোফোনটা হাতের ঠোঁটের কাছে আনি তাহলে হচ্ছে ডিস্টার্ব করবে না। ওকে ফাইন। তো আমরা হচ্ছে কোথায় ছিলাম? আমরা ছিলাম এভিডেন্সে। এভিডেন্স মানে হচ্ছে গিয়ে এটা আসলে বাস্তব প্রমাণ করছে কি, এটা হচ্ছে এভিডেন্স। আপনি ধরেন একটু নেট ঘাটলে হয়তো আপনি দেখবেন যে কোথাও কোথাও হচ্ছে গিয়ে কি বলে এটাকে তারা হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে একসাথে পড়ায় আরো অনেক বেশি ইনক্লুসিভিটি ক্রিয়েট করছে কিনা, এরকম একটা স্ট্যাটিস্টিক আপনি কোনো দেশে হয়েছে এটা আপনি দেখাতে পারেন, এটা আপনার একটা এভিডেন্স হতে পারে। আপনি হচ্ছে গিয়ে কি বলে এটাকে আপনার কোন একটা ফ্রেন্ড সে হচ্ছে গিয়ে কি বলে এটাকে ডিসেবলড বা স্পেশাল চাইল্ড, তার সাথে আপনার বন্ধুত্ব আছে কারণ আপনার হয়তো স্কুলে একসাথে পড়ছেন, আপনার একটা এভিডেন্স হতে পারে। আপনি একটা পিকচারাইজ করে যখন দেখাবেন। এর বাইরে অনেক সময় দেখা যায় আপনার কাছে আপনার জন্য এভিডেন্স কালেক্ট করাটা অনেক কঠিন বা কিছুটা কঠিন, যেহেতু আপনি 30 মিনিটের মানে হচ্ছে গিয়ে কি বলে এটাকে প্রস্তুতির একটা বিতর্ক করছেন। সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে একটা অ্যানালজিকে একটা এভিডেন্স হিসেবে শো করতে পারেন। যেমন একটু আগে আমি যেই মানে হচ্ছে গিয়ে পিকচারাইজেশনটার কথা বললাম, এটা আমি একটা এভিডেন্স হিসেবে চালাই দিতে পারি। কেন? কারণ আমি এই জিনিসটা যেই মানে একটা
কি বলে এটাকে, একটা পিকচার ইয়ার সামনে রিভিল করলাম, এই পিকচারটা খুব বেশি বিলিভেবল একটা পিকচার, এটা শুনে একটা মানুষের বিশ্বাস হবে যে না জিনিসটা হইতে পারে। সুতরাং যে মোমেন্টে এটা বিলিভেবল, সে মোমেন্টে এটা আসলে তার জন্য এভিডেন্স যে ঠিক আছে, এই একটা জিনিস যদি মানে একটা বাচ্চা যদি ইয়া হয় তাহলে ওর লাইফে এই চেঞ্জ গুলা হইতে পারে। এই জিনিসটা অনেক ক্ষেত্রে একটা এভিডেন্স হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ আপনি যখন একটা অ্যানালজি বা একটা সিনারিও আপনি যখন পোর্ট্রে করবেন, তখন সেটাও অনেক ক্ষেত্রে একটা এভিডেন্সের কাজ করতে পারে। এই জিনিসটা আপনারা একটু মানে গুরুত্ব দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আপনারা দেখবেন যে একদম মানে হচ্ছে গিয়ে তথ্যমূলক যে এভিডেন্স গুলা সেগুলো হয়তো আপনারা সবসময় হাতের কাছে পাবেন না, তখন হচ্ছে আপনাদেরকে এইভাবে হচ্ছে এভিডেন্স গুলো ড্রপ করতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং লাস্ট আরেকটা যে জিনিসটা, শেষ যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইম্প্যাক্ট। ঠিক আছে, তো ইম্প্যাক্ট জিনিসটা কি? ইম্প্যাক্ট হচ্ছে কি, আপনি যে বললেন যে সমাজে দেখেন আমরা কিন্তু একটা আর্গুমেন্টের মধ্যে আছি, একটা বিবৃতি, সেই বিবৃতি হচ্ছে কি সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রহণযোগ্যতা তৈরি হবে। এই গ্রহণযোগ্যতাটা যখন মানে হচ্ছে গিয়ে তৈরি হবে, এটার মানে হচ্ছে গিয়ে ফলাফল কি হবে, এটা যখন আপনি এক্সপ্লেন করবেন তখন সেটা হচ্ছে ইম্প্যাক্ট। ইম্প্যাক্টের মধ্যে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে কাছাকাছি ভবিষ্যতে কি হইতে পারে, একটা হচ্ছে অদূর ভবিষ্যতে 10, 20, 30, 40, 50 বছর পরে কি হতে পারে। এই দুইটা জিনিস আপনি ব্যাখ্যা করতে পারেন। এই দুইটা জিনিস হচ্ছে এভিডেন্স বা সরি ইম্প্যাক্ট। সো আপনি দেখতে পারেন যেমন স্পিকার, এটার ফলে হচ্ছে গিয়ে আপনার কাছাকাছি ভবিষ্যতে আরেকটা হচ্ছে গিয়ে আপনার সমাজের অনেকগুলো মানুষের মধ্যে হচ্ছে গিয়ে ওই মানে হচ্ছে গিয়ে বিশেষ চাহিদা সম্পন্নদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার ফলে তারা হচ্ছে সমাজের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলা, সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাইতে পারবে। আজকে একটা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যদি ভোটে দাঁড়ায়, তাহলে সম্ভবত আজকে তাকে ভোট দিবে না, কিন্তু এই গ্রহণযোগ্যতা সাইকেলটা তৈরি হওয়ার 50 বছর পরে এই মানুষটা যদি ভোটে দাঁড়ায় এবং সে যদি যোগ্য হয়, সম্ভবত মানুষ তাকে ভোট দিবে। এবং এই জিনিসটা অন্য জিনিসপত্রগুলোর ক্ষেত্রে সম্ভব। অর্থাৎ এটার ফলে আমরা লং টার্মে একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে পারবো, যেই সোসাইটিতে একটা মানুষ আসলে যদি সে এরকম কোনো ডিসেবিলিটি নিয়ে জন্মগ্রহণ করেও, তারপরও হয়তো তার মধ্যে হয়তো কোনো ধরনের বৈষম্য তার ফেস করতে হবে না। এইরকম একটা জিনিস আপনি ইম্প্যাক্ট হিসেবে দেখাইতে পারেন। ইম্প্যাক্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিতর্কের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইম্প্যাক্ট। আপনি হচ্ছে, আমি এটা একটু পরে আবার বলবো, আবার এক্সপ্লেন করবো, সেটা হচ্ছে ডিবেটটা সবসময় ইম্প্যাক্টে করবেন। তার মানে না যে আগের ধাপগুলো আপনি স্কিপ করে যাবেন, কারণ আগের ধাপগুলো প্রমাণ করা ছাড়া আপনার ইম্প্যাক্টের আসলে কোনো গুরুত্ব নাই। আপনি আগে প্রমাণ করতে হবে যে সমাজে বিশেষ চাহিদা সম্পন্নদের গ্রহণযোগ্যতা তৈরি হবে আপনার পৃথিবীতে। এটা প্রমাণ যখন আপনি করে ফেলবেন, এরপরে আপনি ইম্প্যাক্টে যাইতে পারবেন। এর আগে কিন্তু আপনি এটার প্রভাব বা ইম্প্যাক্ট আপনি যদি ব্যাখ্যা করেন, তাহলে হচ্ছে জিনিসটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু ডিবেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাকে বিতর্ক জিতাবে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট। কারণ আপনার ডিবেটটা সবসময় আমরা করি আসলে কার পৃথিবীটা ভালো, কার পৃথিবীটা খারাপ। আপনার পৃথিবীটা যে ভালো এটা আপনি প্রমাণ করবেন, আপনার পৃথিবীতে ভালো ভালো প্রভাব আছে, আপনার পৃথিবীতে গুড গুড ইম্প্যাক্ট আছে। সেটা যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনি আসলে বিতর্ক জিতবেন না। এই জিনিসপত্রগুলা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ হচ্ছে কি আমরা 4টা হচ্ছে গিয়ে স্টেপ পাইলাম, যে 4টা স্টেপের মাধ্যমে আমরা একটা আর্গুমেন্টকে পুরোপুরি ভালোভাবে হাউস এস্টাবলিশ করব। সেই 4টা পদ্ধতি কি? ইম্প্যাক্ট সরি অ্যাসারশন, রিজনিং, এভিডেন্স এবং ইম্প্যাক্ট। এভিডেন্সকে অনেকে এক্সাম্পলও বলে থাকে, সেম জিনিসটা। তো এই 4টা ধাপের মাধ্যমে আমি হচ্ছে একটা আর্গুমেন্ট হাউসে এস্টাবলিশ করবো। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো আসলে এত সময় আমি কোথায় পাবো, আমার 3টা আর্গুমেন্টকে আমি 4 ধাপে এক্সপ্লেন করতে তো আমার অনেক টাইম দরকার। এটা হচ্ছে আপনার একজনে করতে হবে যে তা না। আপনারা 3 জন মিলে জিনিসটা করতে পারেন। যে সাধারণত হচ্ছে গিয়ে ১ম জন তিনি হচ্ছে সবগুলা ক্যারেক্টারাইজেশন করে যাওয়া উচিত তার। সবগুলা ক্যারেক্টারাইজেশন পিএম এবং এলও থেকে চলে আসা উচিত। ডিপিএম থেকে মাঝে মাঝে কিছু আসতে পারে, বাট এটাকে ডিসএনকারেজ করা হয়। ডিএলও থেকেও মাঝে মাঝে আসে, বাট এগুলাকে ডিএলও থেকে নতুন ক্যারেক্টারাইজেশন আসলেও অনেক সময় ওটাকে কাউন্ট করা হয় না, কারণ হচ্ছে গিয়ে অলরেডি সরকার দলের 2 জন বক্তব্য দিয়ে ফেলেছে। এখন আপনি একটা নতুন ক্যারেক্টারাইজেশন নিয়ে আসলে আপনার জন্য আসলে তাদের জন্য সরকার দলের জন্য বিতর্কটা আসলে নতুন ভাবে সাজানো খুবই কঠিন, যেহেতু তাদের 2 জন অলরেডি বক্তব্য দিয়ে ফেলেছে। সুতরাং আপনার প্রথম জন চেষ্টা করবেন সবগুলো ক্যারেক্টারাইজেশন দিয়ে যাইতে, এরপরে সবগুলো আর্গুমেন্টের অন্তত অ্যাসারশন গুলা বলে যাবেন। এরপরে আপনি হচ্ছে গিয়ে যে আর্গুমেন্ট গুলা পসিবল সেই আর্গুমেন্ট গুলার রিজনিং পর্যন্ত বলে দিয়ে যেতে পারেন। এরপরে পরের জন এসে হচ্ছে গিয়ে বাকি আর্গুমেন্ট গুলোর রিজনিং বলবেন, এরপরে ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করবেন। এবং থার্ড জন মানে চেষ্টা করবেন, অর্থাৎ দুইজন হুইপই চেষ্টা করবেন শুধুমাত্র ইম্প্যাক্ট নিয়ে কথা বলতে, এবং রিজনিং নিয়ে আপনাদের যাতে আর কথা বলা না লাগে, এটা সর্বোচ্চ চেষ্টা করবেন। রিজনিং গুলা যদি থার্ড মানে হচ্ছে গিয়ে
কি বলে এটাকে স্পিকার থেকে আসে, তাহলে এই জিনিসটা অনেক ক্ষেত্রেই হাউজে গ্র্যান্টেড হয় না। কারণ হচ্ছে কি আপনার আসলে অলরেডি বিতর্ক শেষের পর্যায়ে, এখন আপনি এসে ব্যাখ্যা করছেন যে এই জিনিসটা কেন হবে, সুতরাং এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। থার্ড বক্তা এসে সবসময় আর্গুমেন্ট ইম্প্যাক্ট নিয়ে কথা বলার চেষ্টা করবেন এবং ইম্প্যাক্ট গুলাকে তুলনা করবেন যে তার ইম্প্যাক্ট ভালো নাকি আপনার ইম্প্যাক্ট ভালো, অথবা মানে হচ্ছে গিয়ে তার পৃথিবীতে যদি ভালো ইম্প্যাক্ট কিছু থাকেও, তাহলে আপনার পৃথিবীর ভালো ইম্প্যাক্ট গুলা কেন তার পৃথিবীর ভালো ইম্প্যাক্ট থেকে বেশি গুরুত্বপূর্ণ, অথবা বেশি ভালো মানুষজনকে সার্ভ করে। এই জিনিসগুলো আশা করি আপনারা তুলনার যে একটা সেশন পেয়েছেন সেইখানে হচ্ছে গিয়ে বা যুক্তি খণ্ডনের যে সেশনটা পেয়েছেন সেখানে হয়তো এটা নিয়ে একটু এক্সপ্লেন করা হয়েছে, তাও আমি হচ্ছে গিয়ে আরেকটু বলে দিলাম। এখন হচ্ছে কিছু বোনাস জিনিসপত্র নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আপনি আসলে যে জিনিসপত্রগুলা নিয়ে হচ্ছে আপনি জোর দেওয়া উচিত বিতর্ক জেতার জন্য। প্রথম কথা হচ্ছে যেটা অলরেডি বলে ফেলেছি, বিতর্কের ইমপ্যাক্টে সবসময় জোর দিবেন। বিতর্কটা আপনি, বা আবারও বলছি, বিতর্কটা আপনি জিতবেনই হচ্ছে ইমপ্যাক্টে। দ্বিতীয়ত, বিতর্ক হচ্ছে গিয়ে আপনি সবসময় সমাধান নিয়ে করার চেষ্টা করবেন, সমস্যা নিয়ে বিতর্ক করবেন না। আপনি যদি মানে হচ্ছে গিয়ে সামনে যদি ডিবেট করেন, তাহলে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ডিবেট আপনি হারবেন, কারণ জাজ আপনাকে এসে বলবে যে আপনারা টোটাল একটা নেগেটিভ কেস রান দিয়েছেন, আপনাদের দিকে কোনো সমাধান নাই, কিন্তু অন্য সাইডে অ্যাটলিস্ট একটা সমাধান আছে, আপনি কোনো সমাধান আমাদেরকে দিয়ে যান নাই। এই জন্য আপনি হচ্ছে গিয়ে আপনি অনেকগুলো ডিবেট হারবেন, এবং আমি আজকে বলে রাখতেছি তাও হারবেন। ঠিক আছে, এটা ধরে নেন যে হারবেন। এটা কেন হয় এটা আমি ব্যাখ্যা করতেছি। যেমন ধরেন এই ডিবেটের অপোজিশনে আপনি হচ্ছে এইভাবে কেসটা রান দিলেন যে অর্থাৎ হচ্ছে গিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ স্কুলে পড়া উচিত না, এটা আপনি বলতেছেন। ঠিক আছে, আপনি তখন এই ধরনের কেস রান দিলেন যে মাননীয় স্পিকার, তারা যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যখন সাধারণ স্কুলে পড়বে, তখন তাদেরকে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে অনেক বেশি বুলি করবে, তাদেরকে নিয়ে হাসাহাসি করবে, তাদের ডিসেবিলিটি গুলো নিয়ে ফান করবে, তাদের অনেক ক্ষেত্রে তাদের শিক্ষকরা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে মানে হচ্ছে গিয়ে কি বলে এটা কি সচেতন থাকে না, শিক্ষকরাও অনেক সময় ফান করবে। এই ফান গুলা ইনটেনশনাল এবং আনইনটেনশনাল দুই রকমেরই হইতে পারে। কিন্তু যেহেতু হচ্ছে একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অলরেডি তার এই ডিসেবিলিটিটাকে নিয়ে একটু ইনসিকিউর ফিল করে, কারণ সে ডিসেবিলিটিটার কারণে সে দেখেছে যে সে এফেক্টেড, এই কথাগুলো কিন্তু ক্যারেক্টারাইজেশনে আসবে যে এই জিনিসগুলো নিয়ে সে ইনসিকিউরিটি ফিল করে। তো এই জিনিসটা নিয়ে যেহেতু সে ইনসিকিউরিটি ফিল করে, যেহেতু সে হচ্ছে দেখেছে যে তার একটা ফ্রেন্ড, তার সমবয়সী একটা ছেলে হাঁটতে পারে কিন্তু সে হাঁটতে পারে না, তাকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হয়, জিনিসগুলো নিয়ে অলরেডি তার মধ্যে একটা খারাপ লাগা আছে। সুতরাং একটা মানুষ যদি এটা নিয়ে আনইনটেনশনালি কোনো ধরনের কথা বলে, সেটাও তার মধ্যে খারাপ লাগা সৃষ্টি করতে পারে। এই খারাপ লাগাটার কারণে সে হয়তো এই ধরনের মানুষগুলা থেকে আরো দূরে সরে যাবে। তার হয়তো মানে কি বলে এটাকে, সে হয়তো পড়াশোনায় ছেড়ে দিবে, তার হয়তো পড়াশোনায় মন বসবে না, সে হয়তো হচ্ছে গিয়ে আর ওই সোশ্যালাইজেশনটা করতে পারবে না। ঠিক আছে, এই যে আপনি দেখেন, আপনি শুধু সমস্যা 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 নিয়ে কথা বলেন। এখন এই জিনিসটার মানে বাই ইটসেলফ এটা কিন্তু খারাপ আর্গুমেন্ট না, কিন্তু আপনি যদি শুধুমাত্র এই আর্গুমেন্ট গুলাতেই স্টাক থাকেন, তাহলে একটা বড় সম্ভাবনা আছে যে গভর্নমেন্ট আপনি আর্গুমেন্টটা হেরে যাবেন। কেন? কারণ হচ্ছে গিয়ে আপনাকে জাজ এসে বলবে যে ভাই আপনি তো অনেক সমস্যা নিয়ে কথা বলেছেন, কিন্তু তারা তো আমাকে একটা সমাধান দেখাইছে যে আপনার পৃথিবীতে যে ইয়াদেরকে কি বলে এটাকে ডিসেবল মানুষদেরকে যে হচ্ছে গিয়ে অন্য মানুষ হিসেবে দেখা হয়, তাদেরকে যে নিচু মানুষ হিসেবে দেখা হয়, এই জিনিসটা তাদের ওয়ার্ল্ডে একটু কম হইতে পারে, তাদের ওয়ার্ল্ডে একটা অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট হতে পারে গভর্নমেন্টের ওয়ার্ল্ডে, তারা এই জিনিসটা দেখাইছে। অর্থাৎ ওই যে আমি এর আগে গভর্নমেন্ট হিসেবে যেটা এক্সপ্লেন করছি যে আমার হচ্ছে গিয়ে একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে, তারা বলছে যে তারা একটা সমাধান দেখাচ্ছে আমাকে যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হতে পারে। আপনি আমাকে দেখাচ্ছেন যে তাদের পৃথিবীতে এই সমস্যা, কিন্তু আপনার পৃথিবীতে যেখানে তারা হচ্ছে গিয়ে বিশেষায়িত স্কুলে পড়ে, যেখানে তারা সাধারণ বাচ্চাদের সাথে হয়তো সেভাবে মিশেই না, তাদের পৃথিবীতে আপনাদের পৃথিবীতে এই গ্রহণযোগ্যতাটা কিভাবে তৈরি হবে? অর্থাৎ আপনার পৃথিবীতে এই বাচ্চাগুলার গ্রহণযোগ্যতাটা কিভাবে তৈরি হতে পারে? এই যে সমস্যাটা যে তারা সমাজে ইনক্লুডেড ফিল করে না, তাদেরকে সমাজ থেকে আইসোলেটেড থাকতে হয়, এটা সমাধান হিসেবে আপনি আমাকে কি দিচ্ছেন? আপনি তো আমাকে কিছুই দেন নাই। গভর্নমেন্ট আমাকে তাও কিছু একটা দিছে। তাদের এটাতে কিছু সমস্যা থাকতে পারে, আমি মানতেছি। আপনারাও প্রমাণ করার চেষ্টা করছেন যে সমস্যা থাকতে পারে। কিন্তু তারপরেও তারা আমাকে একটা সমাধান দিয়েছে। আপনি কোন সমাধান দেন নাই। সুতরাং আপনি ডিবেটটা হারান। এভাবে হচ্ছে কি আপনাকে বিতর্কটা মানে হচ্ছে কি জাজ হারাইতে পারে। সুতরাং আপনাকে তাদের পৃথিবীর সমস্যা দেখানোর পাশাপাশি তারা যে সমস্যাগুলা সমাধান করতে চাইতেছে, সেই সমস্যাগুলা যেন আপনার পৃথিবীতেও সমাধান হইতে পারে, এটা আপনাকে বুঝাইতে হবে। যদি সেটা না বুঝান তাহলে বিতর্কটা হারতে পারবে। ঠিক আছে? সুতরাং ভাইয়া, সমাধান নিয়ে হ্যাঁ, শিওর। এখানে অপোজিং টিম কি হচ্ছে মানে কি সমাধান দেখাবে?
হ্যাঁ, সেটা আমি বলবো, দাঁড়ান, সেটা একটু পরে বলতেছি। তো হচ্ছে গিয়ে হয়তো আপনাকে সমাধান দেখাইতে হবে, নয়তো আপনাকে মানে আপনাকে সমাধান দেখাইতেই হবে। এখন সমাধানটা কয়েক রকমের হইতে পারে। একটা হচ্ছে ওরা যেই সমস্যা নিয়ে কথা বলতেছে সেই সমস্যাটার আপনি সমাধান দেখান, অথবা আপনি দেখান যে কি বলে এটাকে, তাদের ওয়ার্ল্ডে সেই সমস্যাটা সমাধান হয় না, বরং আরো খারাপ দিকে যায়। আপনার পৃথিবীতে তাও অত খারাপ দিকে যায় না, তাদের থেকে ভালো থাকে, এরকম একটা জিনিস আপনি দেখাইতে পারেন। অথবা আপনি দেখাইতে পারেন যে তারা যে সমস্যাটা সমাধান করতে যাচ্ছে তার চেয়ে বড় আরো একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আপনার পৃথিবীতে সমাধান হয়। অর্থাৎ আপনাকে কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিক থেকে একটা সমাধান দেখাইতেই হবে বেশিরভাগ ডিবেটে। লাস্ট ডিবেটটা যেটা আমরা কথা বলছিলাম ওইটা অবশ্য মানে এটার বাইরে, যেহেতু ওই যে বাংলা স্বাধীন থাকতো পরাধীন থাকতো, সেখানে আপনি ধরেন অপোজিশনে, তাহলে আপনি ডিবেট সরি আপনি গভর্নমেন্টে, তাহলে আপনি ডিবেটই করতেছেন যে বাংলাদেশ পরাধীন থাকতো। সুতরাং এখানে হচ্ছে আপনার আসলে কি বলে এটাকে, স্বাধীনতা কি বলে পজিটিভ কিছু নিয়ে তেমন কথা বলার কিছু নাই। কিন্তু এই ছাড়া বেশিরভাগ ডিবেটে চেষ্টা করবেন যে যেই সমস্যাগুলো নিয়ে কথা বলা হচ্ছে সেই সমস্যাগুলোর একটা সমাধান প্রপোজ করতে। এখন আপনি হচ্ছে দেখেন, চিন্তা করেন, এই কি বলে এটাকে, বিরোধী দল এখানে হচ্ছে সমাধান হিসেবে কি প্রপোজ করতে পারে। আপনি বিরোধী দল হিসেবে বলতে পারেন যে মাননীয় স্পিকার, আজকে দেখেন যেই বাচ্চাটা হচ্ছে গিয়ে ইনসিকিউর ফিল করছে তার হচ্ছে সমস্যাগুলা নিয়ে, সেই বাচ্চাটা হচ্ছে স্কুলে গিয়ে বুলি হচ্ছে, সেই বাচ্চাটা তাদের পৃথিবীতে হয়তো 2 দিন পরে 3 দিনের স্কুলে যাবে না। সেই বাচ্চাটা হয়তো আর সাধারণ বাচ্চাদের সাথে মিশতে কোনো ধরনের কম্পাটিবিলিটি ফিলই করবেন না। সেই বাচ্চাটা হয়তো সবসময় একটা মানে হচ্ছে গিয়ে মানে অভ্যন্তরীণ মানে হচ্ছে ডিপ্রেশনে ভুগবে। ভার্সেস আমাদের পৃথিবীতে, যেই পৃথিবীতে আসলে এই বাচ্চাটা বিশেষায়িত একটা স্কুলে পড়ছে, সেই বাচ্চাটা দেখতেছে তার আশেপাশের বাচ্চাগুলা হয়তো তার মতো কোনো না কোনো দিক থেকে তাদেরও একটা ডিসেবিলিটি আছে, অর্থাৎ তারাও কোনো না কোনো দিক থেকে সমস্যাগ্রস্ত। এই জিনিসটা দেখে সেই বাচ্চাটা সেখানে মোর ইনক্লুডেড ফিল করবে, এবং সেই কেউ আসলে তার সমস্যাগুলা নিয়ে হচ্ছে গিয়ে মজা করবে না, কারণ ওইটা ওইভাবেই পরিচালিত এবং এখানে সবাই হচ্ছে গিয়ে ডিসেবল চাইল্ড, সুতরাং কেউ আসলে কারোটা নিয়ে মজা করার মতো কোনো পজিশন নাই। সুতরাং সেইখানে সেই বাচ্চাটা তার যে ইনসিকিউরিটি গুলো ছিল সেই ইনসিকিউরিটি গুলো কোনো না কোনো ভাবে হচ্ছে গিয়ে চলে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হবে, বা না ক্রিয়েট হওয়ার পসিবিলিটি ক্রিয়েট হবে, যার মাধ্যমে এই বাচ্চাটা অনেক বেশি কনফিডেন্ট হয়ে বড় হবে। সে যদি অনেক বেশি কনফিডেন্ট হয়ে বড় হয় তাহলে সম্ভাবনা বেশি যে তার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্টটা সে ভালোভাবে কনফিডেন্টলি এক্সপ্লোর করতে পারবে। ভার্সেস সরকারের পৃথিবীতে, যেই পৃথিবীতে আসলে সে আসলে সাধারণ বাচ্চাদের সাথে পড়াশোনা করে, সেখানে সে হয়তো বুলিং হওয়ার কারণে এত কুকড়ায় যাবে বা এত আন্ডার কনফিডেন্ট হয়ে যাবে যে সে তার ওই সম্ভাবনাগুলো আর এক্সপ্লোরই করতে পারবে না। করলেও সেগুলাকে সে মানুষের সামনে প্রকাশ করার মতো কনফিডেন্স কখনোই সে পাবে না। ভার্সেস আমাদের পৃথিবীতে সে অ্যাটলিস্ট কনফিডেন্ট হয়ে বড় হবে, এবং বড় হওয়ার পরে সে যখন স্কুলের পরের ধাপে যাবে তখন সে অলরেডি অনেক কনফিডেন্ট, তখন সে তার যে ডিসেবিলিটি সেই ডিসেবিলিটি গুলো নিয়ে তার ইনসিকিউরিটি অনেক বেশি কমে যাবে, এবং সে তার যদি কোনো ট্যালেন্ট থেকে থাকে সেগুলো সে আরো বেশি কনফিডেন্টলি বাচ্চাদের সামনে বা ওয়ার্ল্ডের সামনে তুলে ধরতে পারে। এভাবে হচ্ছে কি আপনি ধরেন একটা সমাধান দেখাইলেন, আর একটা সমাধান আপনি দেখাইতে পারেন যে এই বাচ্চাটা, যে বাচ্চাটা হয়তো একটা বিশেষায়িত স্কুলে পড়ে, এই বাচ্চাটা খেলার মাঠে গেলেও কিন্তু একটা সাধারণ বাচ্চার হচ্ছে গিয়ে মুখোমুখি হইতে পারে। এই বাচ্চাটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, এই বাচ্চাটা হচ্ছে গিয়ে ধরেন কোথাও ঘুরতে গেল তখন সে তার বয়সী একটা বাচ্চার মুখোমুখি হইতে পারে। এই বাচ্চাটার প্রতিবেশী একটা সাধারণ নর্মাল বাচ্চা হইতে পারে। সুতরাং অপোজিশন গভর্নমেন্ট যে আপনাদেরকে বলতেছে যে তাদের পৃথিবীতে শুধুমাত্র সাধারণ বাচ্চা এবং বিশেষায়িত বাচ্চার মধ্যে কথাবার্তা হয় বা ইন্টারাকশন হয়, এই কথাটা কিন্তু সত্যি না। আমাদের পৃথিবীতেও এই ইন্টারাকশন গুলো সম্ভব, এবং যেহেতু এই মানে হচ্ছে কি বাচ্চাটার মধ্যে ইনসিকিউরিটি কম, আমরা বিশ্বাস করি এই বাচ্চাগুলো যখন অন্য ক্ষেত্রে সাধারণ বাচ্চাদের মুখোমুখি হবে, যে বাচ্চাটা বিশেষায়িত স্কুলে পড়ে বিশেষ বাচ্চা, সেই বাচ্চাটা যখন খেলার মাঠে গিয়ে একটা সাধারণ বাচ্চার মুখোমুখি হবে, তখন সে তার যেই মানে হচ্ছে গিয়ে ডিসেবিলিটি, সেই ডিসেবিলিটি গুলো নিয়ে আরো কম ইনসিকিউর থাকবে, এবং সেখানে ওই সাধারণ বাচ্চাটা যদি তাকে বুলি করেও তাও সেই বুলি গুলো তার এত গায়ে লাগবে না যতটা তার গায়ে লাগতো যদি সে একটা সাধারণ স্কুলে পড়তো। সুতরাং সেই জায়গা থেকে এই নেগেটিভ ইফেক্ট গুলো তাকে আরো কম হবে, তাকে আরো কম ইফেক্ট করবে, এবং ভার্সেস সে হচ্ছে গিয়ে তার যে মানে হচ্ছে গিয়ে হিউমিলিটিটা সেটা আরো ভালোভাবে ওই বাচ্চাটাকে এক্সপ্রেস করতে পারবে। ফলে ওই বাচ্চাটার মধ্যে মানে হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি, অর্থাৎ সাধারণ বাচ্চাটার মধ্যে অ্যাকসেপ্টেবিলিটি ক্রিয়েট হওয়ার পসিবিলিটি একটু হলেও বাড়বে, এবং এইভাবে হচ্ছে কি যে গ্রহণযোগ্যতাটা সেই গ্রহণযোগ্যতাটা আমরা আমাদের পৃথিবীতেও তৈরি করতে পারি। ঠিক আছে? আমি জানি না আপনারা বুঝছেন কিনা, আমি খুবই ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি, একটু বলেন যদি না বুঝে থাকেন।
জি ওকে ভাইয়া বুঝতে পারছি। এখানে একটু জানার ছিল। ওটা জি হচ্ছে জি বল আপনি যেগুলো বলছেন ওইগুলো হ্যাঁ হ্যাঁ ঠিক। কিন্তু এর বিপরীত যদি হয়, যেমন বাচ্চা যখন স্কুলে থাকবে হুম হুম তখন তার সাথে এই ব্যাপারগুলো ঘটবে না ঠিক। বাট হুম। যদি বাইরে আসার পর তার সাথে ওই ব্যাপারগুলো ঘটে, তখন ওই ক্ষেত্রে কি হবে? কারণ লং টাইম আমরা বাইরে থাকি স্কুল থেকে। এটা তো হ্যাঁ হ্যাঁ এখন এগুলা নিয়ে কন্টিনিউয়াস আলোচনা করতে গেলে আমাকে পুরো এই ডিবেটটাই করতে হবে। তাও আমি আপনাকে বলে রাখি যে এই জিনিসটা যখন যদি আপনাকে আপনার গভর্নমেন্ট বলে বা তখন হচ্ছে গিয়ে কি বলে এটাকে, যদি বলে যে সে তো স্কুলের বাইরে এসে বুলি হবে, সে তো হচ্ছে গিয়ে স্কুলে যে সময়টা থাকে না সেটা বুলি হবে, তাহলে আপনি বলতে পারেন যে বুলি তো ভাই আপনার পৃথিবীতেও হবে। আপনার পৃথিবীতে সে যখন স্কুলে যাবে তখনই সে বুলি হবে। এরপর সে যখন বাসায় আসবে তখনও সে তার প্রতিবেশী বাচ্চার দ্বারা বুলি হতে পারে। সে যখন খেলার মাঠে যাবে তখনও সে হয়তো বুলি হতে পারে। আমার পৃথিবীতে সে অন্তত স্কুলে যখন যাচ্ছে তখন সে বুলি হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে সে যদি বাইরে বুলি হয়ও, সে তার অ্যাকচুয়ালি একটা সাপোর্ট সিস্টেম আছে। কি সাপোর্ট সিস্টেম? তার ওই স্কুল, তার স্কুলে তার মতোই একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা হচ্ছে গিয়ে তার মতো হয়তো একটা ডিসেবিলিটি আছে। সে যদি বুলির কারণে মনে কষ্ট পায়, তার সেই কষ্টটা সে ওই বাচ্চাটাকে গিয়ে বলতে পারবে যে কালকে আমি খেলার মাঠে গেছিলাম, আমাকে ল্যাংড়া বলছে। এই জিনিসগুলো সে বলতে পারবে। কিন্তু আপনার পৃথিবীতে সাধারণ বাচ্চাটার এরকম মানে কোনো সাপোর্ট সিস্টেম আছে কিনা জিনিসটা ক্লিয়ার না। সুতরাং তারা আসলে তাদের কষ্টগুলো কাকে গিয়ে বলবে, এটার কোনো রিবার্ট নাই, এটার কোনো এক্সপ্লেনেশন নাই। আবার এটার এগেইনস্ট আপনি বলতে পারেন যেমন স্পিকার, আরে যে তার মতো একজনের কাছে বলতে হবে এমন তো কোনো কথা না, সে তার বাপ মা আমাকে এসে বলতে পারে, সে তার মানে হচ্ছে গিয়ে অন্য সাপোর্ট সিস্টেমকে এসে বলতে পারে, মানে কথাবার্তা শেষ নাই। এগুলা নিয়ে অনেক নুয়ান্স করা যায়, অনেক কথাবার্তা বলা যায়, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে মোটামুটি কথাবার্তা। এরপরে থার্ড অফ অল যেটা আমি লিখছি সেটা হচ্ছে একটু অ্যাডভান্স কথাবার্তা। সেটা হচ্ছে অর্থাৎ বিতর্ক সমস্যা সমাধান নিয়ে করতে হবে, এটা তো ক্লিয়ার। থার্ডটা দেখেন, সেটা হচ্ছে ট্রেড অফ গুলা বোঝার চেষ্টা করেন। একটা ডিবেটে অনেকগুলা ট্রেড অফ থাকে। ট্রেড অফ মানে হচ্ছে গিয়ে যে জিনিসগুলা আপনার পৃথিবীতে হয়তো আপনার পৃথিবীর দুর্বল দিক এবং অপোজিশনের পৃথিবীর সবল দিক, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে গিয়ে মানে আপনি যত ভালোভাবে এক্সপ্লেন করেন এটা আসলে পুরোপুরি আপনি মিটিগেট করতে পারবেন না। এই জিনিসগুলো হচ্ছে কি আপনার পৃথিবীর ট্রেড অফ। এবং মনে রাখবেন আপনার পৃথিবী এবং অপোজিশনের পৃথিবীতে দুই দলেই কিছু না কিছু ট্রেড অফ থাকে। আপনি এই ট্রেড অফ গুলো আপনাকে বুঝতে হবে। অর্থাৎ ধরেন হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে কি বলে এটাকে, আপনি ধরেন সরকার দলে, ঠিক আছে? যে আপনি বলতেছেন যে স্কুলের সাধারণ স্কুলে পড়া উচিত। সাধারণ স্কুলে একটা বিশেষায়িত বাচ্চা যদি পড়ে, তাইলে তাকে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না ভাবে বুলিং এর শিকার হইতে হবে, কটু কথা শিকার হইতে হবেই। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি অনেকভাবে এটা মিটিগেট করতে পারবেন, মানে হচ্ছে গিয়ে এটাকে অনেকভাবে মিটিগেট করার চেষ্টা করতে পারবেন। আপনি বলতে পারবেন যে স্পিকার স্কুলের বাচ্চারা তো সরল হয়, তারা তো আসলে এখান থেকে কাউকে পিঞ্চ করার মতো মানসিকতা নিয়ে আসে না, তারা হয়তো এখানে পিঞ্চ করবে না, তারা জেনুইনলি জানার চেষ্টা করবে, এটা আপনি বলতে পারেন। আপনি বলতে পারেন যে কি বলে এটাকে কি বলে ওই যে যেই ইয়াগুলা কি বলে এটাকে, যে সাধারণ বাচ্চারা যখন দেখবে যে তার চেয়ে একটা বাচ্চা কম দুর্বল, তখন তার মধ্যে একটা সেন্স অফ হিউমিলিটি কাজ করতে পারে, তার মধ্যে একটা সেন্স অফ কি বলে এটাকে এমপ্যাথি কাজ করতে পারে। সে হয়তো ওই বাচ্চাটাকে খারাপ কিছু বলবে না, বরং একটু কিছু কিছু ক্ষেত্রে সুবিধা দেওয়ার চেষ্টা করবে। যদি তার খাবার নিতে একটা লাইনে দাঁড়ায়, সে হয়তো ওই প্রতিবন্ধী বাচ্চাটাকে বা বিশেষায়িত বাচ্চাটাকে একটু আগে লাইনে জায়গা করে দিবে, এটাও তো হইতে পারে, ঠিক আছে? আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু আপনাকে এটা মেনে নিতেই হবে যে এই বাচ্চাটা যখন স্কুলে আসবে তখন তার কারো না কারো হাত থেকে কোনো না কোনো কথা শুনতেই হবে, ঠিক আছে? কারণ স্কুলের সবগুলো বাচ্চা তো একরকম না, স্কুলের সবগুলো টিচারও একরকম না, সবগুলো কর্মচারী একরকম না। এবং এই কর্মচারীগুলোকে কখনো এই ধরনের ট্রেনিং দেওয়া হয় না যে তোমরা এই ধরনের বাচ্চাগুলোকে ভালোভাবে ট্রিট করতে হবে। সুতরাং এই জিনিসটা আপনাকে সরকার দল হিসেবে মেনে নিতেই হবে যে আপনার পৃথিবীতে কিছু না কিছু বুলিং থাকবেই, অপোজিশন থেকে বেশি বুলিং থাকবে আপনার পৃথিবীতে। এটা হচ্ছে আপনার ট্রেড অফ। এই জিনিসটাকে আপনি ট্রেড অফ করতেছেন। কিসের সাথে ট্রেড অফ করতেছেন? কোনো না কোনো একটা সমাধানের সাথে ট্রেড অফ করতেছেন। অর্থাৎ এই সমস্যাটাকে আপনি ট্রেড করতেছেন কোনো কিছু একটার বিনিময়ে। কিসের বিনিময়ে ট্রেড করতেছেন সেটাই আপনি দেখাবেন। এই জন্য এটা হচ্ছে আপনার ট্রেড অফ। এই ট্রেড অফটা হচ্ছে প্রত্যেকটা ডিবেটে প্রত্যেকটা দলের আপনার কিছু ট্রেড অফ থাকবে। আপনাকে ডিবেট শুরুতেই আপনি যখন প্রেপ নিচ্ছেন তখন চেষ্টা করবেন যে আপনার ট্রেড অফ কোনগুলা, এটা যাতে আপনি মানে বুঝে নিতে মানে এটা যাতে আপনি ইয়া করে নিতে পারেন। তাইলে যেটা হবে, আপনার অপোজিশন যখন এগুলা নিয়ে কথা বলবে তখন আপনি তো অবশ্যই মিটিগেট করার চেষ্টা করবেন। কিন্তু মিটিগেট করার পাশাপাশি আপনি এটাও বলার চেষ্টা করেন যে যদি সরকার, যদি আমার বিরোধী দলের কথা সত্যি হয়ও, যদি আমার পৃথিবীতে কিছু মানে হচ্ছে কি ইয়া থেকেও থাকে, বুলিং থেকেও থাকে, আমরা বিশ্বাস করি তারপরও আমার পৃথিবী ভালো, কারণ আমার পৃথিবীতে এরকম 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 কিছু সমাধান আছে যেই সমাধানগুলো তাদের পৃথিবীতে একদমই নাই।
এরকম একটা জায়গাতে আপনি যাতে চলে যেতে পারেন আপনার ট্রেড অফ গুলার ক্ষেত্রে। অর্থাৎ আপনি একটা সমস্যাকে ট্রেড করবেন একটা সমাধানের সাথে। এই জন্য আমি বলছি এটা, এই জন্য আমরা এটাকে বলি ট্রেড অফ। এই ট্রেড অফ গুলো যদি আপনি বুঝতে পারেন বিতর্কের আগে, তাহলে আপনি দেখবেন বিতর্কে অনেক বেশি আগে যাবেন। কারণ এই জিনিসটা বোঝা মানে আপনি এসেনশিয়ালি বুঝে যাচ্ছেন অপোজিশন কোন জিনিসটা নিয়ে কথা বলবে এবং কোন জিনিসটার উপর তারা জোর দিবে। ঠিক আছে, এই জিনিসটা মানে চেষ্টা করবেন। এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে প্রেপ মেটেরিয়াল বা সরি প্রেপ মেটেরিয়াল বলছি, যখন হচ্ছে গিয়ে আপনার পাবেন, মোশন পাবেন, তখন 1-1.5 মিনিট অন্তত এটা নিয়ে চিন্তা করার জন্য যে আপনার পৃথিবীতে ট্রেড অফ গুলা কি কি, পাশাপাশি অপোজিশনের কি কি ট্রেড অফ আছে যেগুলো হচ্ছে কি আপনি মানে বড় কি বলে এটাকে স্ট্রং করে তুলে ধরতে পারেন। এটা একটু করার চেষ্টা করবেন। এগুলাই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আহ আমার সেশন মোটামুটি এখানেই শেষ। আমার হচ্ছে গিয়ে আমার সেশন যদি কোনো কারণে কেউ না বুঝে থাকেন বা ঠিক মতো হচ্ছে গিয়ে কি বলে এটাকে অ্যাপ্লাই করতে না পারেন ডিবেটে, তাহলে কি হবে? অবশ্যই পারবেন না, মানে অবশ্যই পারবেন না বলতে কালকে যদি আপনি ডিবেট করেন তাহলে কালকে আপনি পারবেন না। এটার জন্য মানে অনেক দিন ধরে প্র্যাকটিস করে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা লাগবে। যাই হোক, যদি মানে হচ্ছে গিয়ে না বুঝেন বা না পারেন তাহলে ডিবেটে যেটা হবে সেটা হচ্ছে বাস খাবেন। ঠিক আছে, তো সমস্যা নাই। আমিও অনেক বাস খাইছি। আমি আজকে আপনাদেরকে বলছি যে আপনি অনেকগুলো ডিবেট হারবেন এবং আপনি আসলে এগুলো হারবেন। আমি বলছি আপনি হারবেন, এটা আপনি হয়তো মানে হচ্ছে গিয়ে নানাভাবে প্রিভেন্ট করার চেষ্টা করবেন, তারপর আপনি হারবেন এবং আমার কথাগুলো আপনি জাজদের মুখে শুনবেন, শুনে আপনার কাছে মনে হবে দেজ্জা ভু। আচ্ছা যাই হোক, কিন্তু আপনি ডিবেট হারবেন, হাঁটতে হাঁটতে হচ্ছে গিয়ে আস্তে আস্তে শিখবেন। শিখে এরপরে হচ্ছে গিয়ে কি বলে এটাকে আপনি জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সবশেষে সবাইকে ধন্যবাদ, এফডিএফ এর সবাইকে ধন্যবাদ, সায়মাকেও ধন্যবাদ। আচ্ছা ভাইয়া আহ ভাইয়া হ্যাঁ, ওই যে 3টা প্রশ্ন করতে হবে আপনাকে ওদেরকে আপনার সেশন থেকে, ওইটার উপর ওদের মার্কিং আছে। আর ফ্লোর মানে যারা হচ্ছে আগে হাত তুলবে আপনার প্রশ্নের শেষে তাদেরকে হচ্ছে ফ্লোর দিতে হবে উত্তর দেওয়ার জন্য। আচ্ছা এত ভাইয়া কমপ্লিকেটেড জিনিসপত্র। হ্যাঁ শিওর, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর। জি ভাই, আপনি বললেন যে মানে চরিত্রায়ন জিনিসটা মূলত হচ্ছে বিএম আর অ্যালো থেকে করে ফেলতে হবে শুরুতেই। জি জি, আর হুম হুম। ইউজুয়ালি হচ্ছে মানে ডিপিএম বা ডিএলও যদি আবার করে ওইটা হচ্ছে মানে ইউজুয়ালি কাউন্ট করা হয় না, সেটাই তো বলছেন। না, আমি বলেছি যে ডিপিএম ডিএলও আবার করে না। যদি পিএমএলও কোনোভাবে কোনো কিছুর ক্যারেক্টারাইজেশন না করেন, সেটা যদি ডিপিএম ডিএলও করে, অনেক ক্ষেত্রেই সেটা মানে কাউন্টেড নাও হতে পারে, অনেক সময় কাউন্টেড হয়, কিন্তু অনেকে এটা কাউন্টেড হয় না। সুতরাং এই রিস্কটা নেওয়ার দরকার না, আমি এটা বলেছি। জি হ্যাঁ ভাই, আপু বলেন এবার। তো আমি বলছিলাম যে দেখা গেল যে আমার যে ডিএলও বা সরি আমার যে অ্যালো বা পিএম আছে সে মোশনটা মানে বুঝতে একটু মানে ভুল হয়েছে এবং ম্যাসিভ একটা মানে ভুল করছে চরিত্রায়নে, যেটা হুম হুম আমাকে মানে হারার পজিশনে নিয়ে যেতে পারে আমাদের দলকে। হুম তখন হুম। তো আমার মানে ডিপিএম হিসেবে বা ডিএল হিসেবে তো করাই লাগবে আবার চরিত্রায়ন। তো মানে হ্যাঁ, করবো নাকি হচ্ছে আর কি করলেও হচ্ছে কিভাবে করবো যেন আমার অ্যালো বা পিএম কে মানে খারাপ সাউন্ড না করে? সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে গিয়ে যদি একদম মানে কিছু জিনিস ভাইটাল জিনিসপত্র মিসিং থাকে তাহলে করবেন। আর হচ্ছে কি বলে এটাকে যতটা ভেগলি করা যায় আর কি, মানে আপনি ক্যারেক্টারাইজেশন করতেছেন না এইভাবে যতটা সাউন্ড করা যায়, অর্থাৎ আপনি তখন ক্যারেক্টারাইজেশন গুলাকে একটু কি বলে এটাকে আর্গুমেন্টের ভিতরে ঢুকাই ফেলার চেষ্টা করতে পারেন। আর্গুমেন্ট যখন একটা আর্গুমেন্ট দিচ্ছেন বা আর্গুমেন্ট নিয়ে কথা বলছেন, তার মধ্যে আপনি ক্যারেক্টারাইজেশন গুলাকে নিয়ে আসতে পারেন। কিন্তু এত ভেগলি বলাটাও মাঝে মাঝে সমস্যা হইতে পারে। যেমন ধরুন কিছু কিছু ডিবেট একদম বেসিক ক্যারেক্টারাইজেশন ডিমান্ড করে। যেমন ধরুন আপনি যখন কোনো অ্যাক্টরলেন্সে ডিবেট করতেছেন, যে আপনি হয়তো বাংলাদেশ হিসেবে এটা করবেন, আপনি হয়তো ইউএসএ হিসাবে হচ্ছে গিয়ে কি বলে এটাকে বাইরের দেশের ডোনেশন গুলো অফ করে দিবেন, তখন আপনাকে ইউএস এর ক্যারেক্টারাইজেশন কি, ইউএসএ দেখতে কেমন, এটা একদম বেসিক জিনিস, এটা এই ডিবেট আপনাকে করতেই হবে। সেই ক্ষেত্রে যদি আপনার পিএম না করে, তাহলে আপনার এসে অবশ্যই করা উচিত এবং তখন ভেগলি না, তখন আসলে একটু মানে পয়েন্ট আউট করেই করবেন যে ঠিক আছে আমাদের পিএম মিস করছে বাট আমি করে যাচ্ছি, যাতে হচ্ছে মানে জাজ পরে না বলে যে আপনাদের 3 জন থেকে আমি ক্যারেক্টারাইজেশন পাই নাই, এরকম যাতে মানে মনে না হয়। ঠিক আছে, আর একদম এক্সট্রিম কেসে অনেক সময় গভর্নমেন্ট হুইপ পর্যন্ত এসেও ক্যারেক্টারাইজেশন গুলা হয়। যখন দেখা যায় আগে 2 স্পিকারের ডিবেটটা খুব বাজেভাবে করছে, তখন অনেক সময় গভর্নমেন্ট হুইপও এসে ক্যারেক্টারাইজেশন করে। বাট এই জিনিসগুলা খুবই হচ্ছে কি করা কি বলে এটাকে খুবই মানে কি বলে এটাকে বাজেভাবে দেখা হয় এবং এগুলোর ক্ষেত্রে অনেক সময় হচ্ছে গিয়ে ডিবেট আসলে আনএক্সপ্লেইন মোড নিতে পারে, যাদের তখন মেন্টালিটির উপর ডিপেন্ড করে জিতাবে নাকি হারাবে। এত রিস্ক নরমালি নেওয়ার দরকার নাই।
আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিএলও থেকে যদি আপনি ক্যারেক্টারাইজেশন করেন তাহলে পিওয়াই একটা আপনাকে নিতে হবে মাস্ট। ঠিক আছে, ডিএলও থেকে POI আপনি কি ক্যারেক্টারাইজ কি পয়েন্ট অফ নিতে হবে? ইনফরমেশন, ও আচ্ছা পিওআই মানে অপোজিশন যদি করে তাহলে পিওআই আপনাকে নিতে হবে। কারণ যেহেতু তাদের দুইজন স্পিকার অলরেডি বক্তব্য দিয়ে ফেলেছে, এরপরে আপনি ক্যারেক্টারাইজেশন করতেছেন, তাহলে তাদের তাদের সাথেও তাদের হচ্ছে গিয়ে অলরেডি সুযোগটা অনেক কমে গেছে আপনার এই ক্যারেক্টারাইজেশনটাকে হচ্ছে কোয়েশ্চেন করার বা এটাকে ভুল প্রমাণ করার সম্ভাবনা তাদের অনেক কমে গেছে, যেহেতু তাদের আর মাত্র 5 মিনিটের স্পিচ বাকি আছে। সুতরাং তাদেরকে আরেকটু প্রশ্ন করার সুযোগ আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে তাদেরকে অবশ্যই আপনাকে পিওআই করার সুযোগ দিতে হবে। যদি পিওআই তাদেরকে সেক্ষেত্রে তাদের পিওআই আপনি না দেন, তাহলে সেটার জন্য আপনি ডিবেটটা অনেক ক্ষেত্রে হারতে পারেন। এটা হচ্ছে ডব্লিউডিসি ম্যানুয়ালে লেখা আছে। জি ঠিক আছে ভাইয়া। ওকে, আচ্ছা ভাইয়া, আর আমরা কোনো কি ট্রেড আমাদের মানে নিজেদের দলের জন্য দুর্বলতা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিজে আপনার দলের দুর্বলতা বলতে পারেন আপনি। আচ্ছা, ট্রেড অফ মানে বেসিক্যালি এটাই, আপনার দলের দুর্বল দিকগুলো কোনগুলো বা আপনার পৃথিবীর দুর্বল দিকগুলো। ওকে, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি প্রশ্ন করব আপনাদেরকে। প্রশ্ন কি তিনটা আচ্ছা একসাথে ভাইয়া, করে আপনি ফেলবো? আপনি হচ্ছে প্রশ্ন করিয়েন, মানে আমাদের থেকে হচ্ছে যে আগে হ্যান্ড রেজ করবে আমরা ফ্লোর দিব, সমস্যা নেই। আচ্ছা, কি বলে এটাকে, আমি কি তিনটা প্রশ্ন একসাথেই করবো নাকি একটা একটা করে করবো? ভাইয়া একটা করে করবেন, একটার উত্তর দেওয়া হলে আরেকটা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা, চরিত্রায়নের জন্য কোন কোন জিনিসগুলোর দিকে খেয়াল রাখবেন কেউ বলেন? হ্যালো, আমাকে শোনা গেছে আশা করি। ফ্লোর কি আমি দিব না ভাইয়া, নাকি? হচ্ছে শাহাদাত হোসেন যিনি আছেন উনি একটু হচ্ছে স্পিকারটা অন করে আনসারটা দেন। জি ভাইয়া, চরিত্রায়নটা করার জন্য কি কি জিনিস মাথায় রাখতে হবে, এটাই তো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, কি কি জিনিসের উপর গুরুত্ব দিবেন? জি ভাইয়া, প্রথম হচ্ছে যে স্টেক হোল্ডারের বৈশিষ্ট্যটা দেখতে কেমন এবং এটা কিভাবে কাজ করে, এবং চরিত্রায়ন যেটা আপনাকে মানে এমন চরিত্রায়ন দিতে হবে যেটা আপনাকে মানে হেল্প করে এটা। ভাইয়া, উত্তর যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা আরেকজনকে ফ্লোর দিতে পারি। আরেকজন বলুক, সমস্যা নেই, একদম অপছন্দ হয়েছে বলবো না। না আরেকটু মানে ওর অ্যাড আনসারটা যদি হয় সেক্ষেত্রে আর কেউ ফ্লোর পাবে না আর কি। আচ্ছা, আরেকজন বলেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আরেকজন তাহলে হচ্ছে এখন সাবিহা মুনতাহা তানহা, আপনার মাইকটা অন করেন। জি আপু, জি প্রশ্নের উত্তর দিন। চরিত্রায়নের ক্ষেত্রে প্রথমে স্টেক হোল্ডার কোনগুলা দুর্বল কিংবা কোনগুলা স্ট্রং ওগুলা ধরবো। এরপর আমাদের প্রথম মোশন অনুযায়ী কয়েকটা দিক যেগুলো হচ্ছে মোশনের বিষয়ের উপরে না থাকে, এগুলো লুকায়িত অবস্থায় থাকে, যেমন তৎকালীন স্বাধীন বাংলা, ইংরেজ, বাংলার নবাব, ওই জিনিসগুলো তুলে আনবো। ওকে, এই জিনিসটা বাদ ছিল যে এটাই 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 জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে, আপনি যখন হচ্ছে রিজনিং দিবেন তখন রিজনিং এর মধ্যে হচ্ছে গিয়ে কোন কোন জিনিসগুলা ব্যবহার করতে পারেন? আচ্ছা, ক্রমে এখানে তো হচ্ছে ফার্স্ট টু লাস্ট দেখা, কে প্রথমে হাত তুলছে কে পরে হাত তুলছে, এটা তো মজা। মাইশা মৃদুলা প্লিজ মাইক্রোফোন অন করুন, কথা বলুন। রিজনিং হচ্ছে মানে একটা জিনিস যত ভালোভাবে ডিটেলসে ব্যাখ্যা করা যায় ওই জিনিসটা মানে হচ্ছে যত গভীরে যাওয়া যায় ওই জিনিসটাকে হচ্ছে রিজনিং বলে। আর এটাকে মানে কেন প্রশ্ন করলে যেটা পাওয়া যায় ওইটা হচ্ছে মানে রিজনিং। আর এখানে হচ্ছে মেকানিজম এবং পিকচারাইজেশন, এই দুইটা জিনিস মানে পাওয়া যায় আর কি। ওকে ফাইন, ঠিক আছে, এইটা তো মোটামুটি এটাই, আর কিছু নাই। আর একটা তাহলে থার্ড কোয়েশ্চেন হচ্ছে, কারণ আমার ইয়াটা কই,
আপনার যদি আচ্ছা না, এটা বেশি সহজ হয়ে যাবে। থার্ড কোশ্চেন কি করব? সবই তো সহজ, কঠিন কিছু তো পাচ্ছি না। ভাইয়া আচ্ছা সহজ বলেন, থাকলে সব সহজই করেন, সমস্যা নাই। আচ্ছা বলেন ভাই আপনি ইমপ্যাক্টের চাইলে মধ্যে কি ডিবেট কি নিয়ে আসবেন? রিলেটেড যে কোনো কিছুই করতে পারেন। ওরা তো আসলে অনেকগুলো ক্লাস করছে, দেখেন ওদেরকে একটু টেস্ট করে দেখেন আর কি। হুইপে এসে যখন তুলনা করবেন তখন কিভাবে তুলনা করতে পারেন? কেউ এটা বলেন তাইলে। এটা আমার বিতর্ক, আমার স্লাইডের অংশ না। আচ্ছা ভাই, হুইপের ক্ষেত্রে আমাদেরকে এর আগে যে সেশনগুলো নেওয়া হয়েছে ওখানে বলা হয়েছে যে হেড টু হেড তুলনা করা। মানে হচ্ছে যে আগের যে বক্তা আছে তারা যেগুলো বলে গেছে সেগুলাকে হেড টু হেড তুলনা করা। আর একটা বিষয় বলেছে সেটা হচ্ছে আর্গুমেন্ট টু আর্গুমেন্ট তুলনা করা। তারা যে আর্গুমেন্ট গুলো তুলছে কিংবা আমরা যে আর্গুমেন্ট গুলো দিয়েছি ওগুলোর সাথে তুলনা করা। এবং আজকের সেশনে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে ইম্প্যাক্ট বা প্রভাবগুলোকে হুইপে এসে তুলনা করবে, যে এই ঘটনার ফলে কি হবে বা কাছাকাছি ভবিষ্যৎ বা অদূর ভবিষ্যৎ কি হবে, এগুলো নিয়ে হুইপরা এসে ইম্প্যাক্ট গুলোকে তুলে ধরে তুলনা করবে। আচ্ছা মানে এটা আমার কাছে মনে হয় খুবই ভালো অ্যান্সার, বাট মানে হুইপ থেকে আপনি আরো কয়েক রকমের তুলনা দেখাইতে পারেন, বাট এগুলা এখন আসলে আমার কাছে মনে হয় আপনাদের জন্য অ্যাডভান্স হয়ে গেছে, তো এটা গুড এনাফ। আর কি প্রশ্ন করব? না ভাইয়া, 3টাই এনাফ। আচ্ছা ওকে। ভাইয়া, আমি হচ্ছে ভাই একটু একটু থাকে না 2টা মিনিট, আমি হচ্ছে আপনার একটু হ্যাঁ সময় নিব। আমি প্রথমত হচ্ছে মানে আপনার সাথে আজকে পরিচয় করাই দিব আমাদের ফেনী ডিবেট ফোরামের প্রেসিডেন্ট আবু সুফিয়ান নোমান ভাই আমাদের সাথে যুক্ত আছেন। এছাড়াও আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের মানে চার্টার প্রেসিডেন্ট, আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা সভাপতি হোসাইন আরমান ভাই। তো ভাইয়া হচ্ছে আজকে আমাদের জন্য একটু কিছু বলবেন। উনি পুরো সেশনটা, আপনার সেশন অনেকটাই শুনেছেন, তো উনি হচ্ছে সেশনের পর ওনার অনুভূতি একটু আমরা জানতে চাচ্ছিলাম আর কি। আরমান ভাইয়া। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। ভাই আপনার চেহারাটা দেখান না ভাই, সবাই দেখুক। আমি তো আমি একটু তো ভাই বাইরে আছি ভাই এখনো। আচ্ছা 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 ঠিক আছে, ওকে বলেন, সমস্যা নেই। কি বলবো, আমি এতক্ষণ শুনতেছিলাম, আসলে ভাবতেছিলাম আমি কি বলবো। এত বড় বড় বিতার্কিক বিদ্বান মানুষদের সঙ্গে কথা বলা আসলে এখনকার জেনজিদের অনেক ভয় পাই, আসলে কোন দিক দিয়ে কোন প্যাচ ধরে ফেলে। আমি কখনোই কথা বলার জন্য কিংবা কোনো বড়, যত বড় মঞ্চই হোক, আমি কথা বলার জন্য কখনোই মানে ভয় পাইতাম না। কিন্তু আজকে এখানে কথা বলতে আমার একটু ভয় হচ্ছে যে এদের সঙ্গে কথা বলবো, কি না কি বলে ফেলি, আবার কি ফুল ধরে। ভাল লাগছে যে আসলে ফেনী ডিবেট ফোরামের এমন একটা আয়োজনে, এই যে প্রায় আমার মনে হয় 2 ঘন্টা ব্যাপী একটা আয়োজন, এখনো প্রায় 40 জনের মতো এখানে কানেক্ট আছে। এইটা অনেক বড় একটা পাওয়া। একটা সময় আমরা যখন ফেনী ডিবেট ফোরাম শুরু করেছিলাম তখন আমরা নিজেরা নিজেরা ওয়ার্কশপ করলে সেখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ আমরা 5 জন পেয়েছি। এমনও আছে খুব কষ্ট করে, অনেক রিকোয়েস্ট করে আমরা নিয়ে আসতাম। এমন আছে যে আমি দেখেছিলাম যে রাতে 2টা 3টা, করোনার সময়ের কথা, যে তখন সিঙ্গেল একজন একজন করে তাদেরকে আমরা শিখানোর চেষ্টা করেছি। আমরা সেশন দিতাম, দেখা যাচ্ছে যে সব ঠিকঠাক, সেশনের আধা ঘন্টা আগে কেউ নাই, কেউ একজন অসুস্থ হয়ে গেছে কিংবা কোনো না কোনো অজুহাত দিয়ে তারা ডিবেট করতে চাইতো না, অনাগ্রহ প্রকাশ করতো। তখন খুব কষ্ট পেতাম যে আসলে আমরা আসলে এটা তো আমাদের আসলে খুব বেশি লাভ নাই, আমরা ওদের জন্য করতে চাচ্ছি, ওদেরকে শেখানোর জন্য, কিন্তু ওদের আগ্রহ নাই, খুব হতাশ হইতাম। কিন্তু স্বপ্ন ছিল যে না, একটা সময় ফেনী ডিবেট ফোরামের এমন অবস্থা হবে যে আমরা যখন সেশন করব তখন আসলে এটা নিয়ে আসলে অনেকের মনোকষ্ট যাবে যে সে অ্যাটেন্ড করতে পারছে না, এই জন্য আমরা কাকে বাদ দিয়ে কাকে নিব। তো সেই পথে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি। এবং আমি সবসময় একটা কথা বলি যে আসলে আমি ফেনী ছাড়ার পর ফেনীর কোনো সংগঠনের সাথে আমার খুব বেশি কানেকশন নাই, বা আমি ইচ্ছে করে ডিসকানেক্ট হয়ে গেছি। শুধু একটা মাত্র সংগঠন ফেনী ডিবেট ফোরামের সাথে আমার সম্পর্ক আছে এবং সেটা থাকবে। এটার কারণ ফেনী আসলে আমরা
অনেক দিক থেকে অনেক এগিয়ে, কিন্তু আমরা আসলে আমাদের শিক্ষার কথা বলি, যদি সাহিত্যের কথা বলি, সংস্কৃতির কথা বলি, মানে সৃষ্টিশীল জায়গাগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি। আর তার মধ্যে এই যে সৃষ্টিশীল জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডিবেট। বাংলাদেশের সিংহভাগ মানুষের কোনো নিজস্ব আইডিওলজি নাই, তাদের নিজস্ব কোনো ফিলোসফি নাই। আমরা তাদেরকে বা সমাজের কর্তা ব্যক্তিরা বা যারা পলিসি মেকার তারা তাদেরকে যেভাবে বোঝায় সেভাবে বোঝে। তো সেই জায়গা থেকে আমি মনে করি একজন ভালো ডিবেটার এটা ভালো সমাজ পরিবর্তন বা ভালো সমাজ তৈরি করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে। যেহেতু আমাদের দেশের মানুষ বেশি ইনফ্লুয়েন্স হয়, আমরা তাদেরকে বিভিন্নভাবে নানাভাবে প্রতারিত করি। তো আমার বিশ্বাস যে একজন ভালো ডিবেটার কখনো মানুষকে ভুল বোঝাবে না, ভালো পথেই রাখবে। আর সেই জন্য ডিবেটাররাই আসলে আগামী দিনের সমাজ পরিবর্তনের কারিগর। যেটা আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরে যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তারা অধিকাংশই কিন্তু ডিবেটার। এটা আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয়। তো সেই জায়গা থেকে তোমরা তাদের উত্তরসূরি। আমি আশা করছি যে এই যে জুলাই বিপ্লবটা হলো, সেই বিপ্লবটাকে আমরা আসলে খুব বেশি ধারণ করতে পারছি বলে মনে হচ্ছে না। আমাদের যেই ডিবেটাররা যারা আসলে বন্দুকের সামনে বুক পেতে দিয়ে নতুন স্বাধীনতা এনেছে, কিন্তু ঐক্য ধরে রাখার ক্ষেত্রে আসলে তারা সেটা পারছেন না। নিজেদের মধ্যে অনেক কাদা ছোড়াছুড়ি হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। সেই জায়গা থেকে আসলে এই যে ডিবেটারদের মধ্যে যে আসলে নিজেদের যে অস্তিত্ব ভুলে যাওয়া, সেই অহংকারটা চলে আসা, এটা অনেক ক্ষেত্রে কাজ করে। তো আমি আশা রাখবো যে এখানে যারা অন্তত আছে ফেনী ডিবেট ফোরামের কিংবা ফেনী ডিবেট ফোরামের বাইরে অন্যান্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছে, আমরা সবসময় আসলে বিনয়ী থাকার চেষ্টা করবো। আমরা আসলে আমাদের শেকড়টাকে যেন না ভুলে যাই, অহংকারটা যেন না আসে। আমি অধিকাংশ ক্ষেত্রে এটা দেখেছি যে ডিবেটারদের ক্ষেত্রে এটা অন্তত বেশি হয়। আমার সঙ্গে হয়তো কেউ দ্বিমত থাকতে পারেন যে আসলে আমরা যখন একটু শিখি, একটু কথা বলতে পারি, একটু নিজেকে রিপ্রেজেন্ট করা শিখি, তখন আসলে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি। তখন আমরা আসলে আমাদের অতীতের যারা আমাদেরকে শিখিয়েছেন কিংবা যারা আমাদের বড় ভাই বড় বোন তাদের কথা আমরা ভুলে যাই। তখন আমরা আসলে যখন ভাবি যে আমি আমার সিদ্ধান্তটা তৈরি করতে পেরেছি, তখন আমি আসলে কাউকে আসলে তোয়াক্কা করার যে একটা বিষয় থাকে বা একটা সমীহ করা বা শ্রদ্ধা করা, সেই বিষয়টা আসলে আমাদের মাঝে থাকে না। তো আমি আসলে ডিবেটটা তো শুধুমাত্র আসলে ক্যারিয়ারের পাশে টাইটেল লাগানোর জন্য না, যে আমি আসলে ছাত্র জীবনে ডিবেট করেছি, আমি এই প্রতিযোগিতা ফার্স্ট হয়েছি, এই প্রতিযোগিতা সেকেন্ড হয়েছি, এইটা তো আসলে একজন ডিবেটারের লক্ষ্য হতে পারে না। আমি তো আসলে ডিবেটটা সেজন্য করবো আসলে ভালোকে ভালো মন্দকে মন্দ, সমাজের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো যৌক্তিক সমাধানের জন্য আমরা আসলে ডিবেট করব। আমাদের সবার লক্ষ্যটা এমন হওয়া উচিত, শুধুমাত্র যে আমি আসলে একাডেমিক ক্যারিয়ারে আমার বিতর্কের যে একটা গ্লোরি ছিল কিংবা আমি যে আসলে একটা ফ্রাইডের জন্য বিতর্ক করবো না, শুধুমাত্র একদম মানে একটা সমাজের আসলে সমস্যাগুলো চিহ্নিত করা, সেগুলোর যৌক্তিক সমাধানের জন্য এবং একটা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য, যে আমি আমার লাইফে কি করছি, আমি কি ভুল করছি না সঠিক করছি, আমি আমাকে জাজ করব। যেমন সেখানে আসলে আমার লাইফে তো আসলে কোনো স্পিকার নাই, আমার লাইফে স্পিকার আমি, কারণ আমার লাইফের সব ভুল, আমার লাইফের সব সত্য সবাই তো জানে না, কিন্তু আমি জানি আমি কি করতেছি, কতটা ভুল কতটা। সো আমি এখানে আমি স্পিকার, আমি প্রধানমন্ত্রী, আমি সবকিছু। সেই জায়গা থেকে আমরা আসলে এই যে আত্মসমালোচনার বিষয়টা, সেটা যেন আমাদের মাঝে থাকে। আমি আসলে ডিবেট সম্পর্কে অনেক বেশি কিছু জানি না, এজন্য আমি আসলে ডিবেট নিয়ে আসলে কিছু বলার মতো যোগ্যতা আমার নাই। কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম যে আসলে ফেনীতে ডিবেটের চর্চা হবে, ফেনীতে ডিবেটের নাম কেউ নিলে ফেনী ডিবেট ফোরামের নামটা নিতে হবে, এবং আমরা ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছি। আমাদের প্রেসিডেন্ট নোমান, সেক্রেটারি সাইমা আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট জয়, তারা অক্লান্ত পরিশ্রম করছে যে আসলে ফেনীতে যে বিতর্কের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তৈরি করার জন্য। আমি যদি আজ থেকে 50 বছর পরের কথা বলি, যদি বিতর্ক নিয়ে ফেনীতে ইতিহাস লেখা হয়, আমি মনে করি যে ফেনী ডিবেট ফোরামের নামটা সবার আগে আসবে। সাইমা আহমেদ চৌধুরী, আবু সুফিয়ান নোমান, মুজাহিদুল ইসলাম জয়, তাদের নামগুলো আসবে। তারা ঠিক সেভাবেই পরিশ্রম করছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর অয়ন ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অয়ন ভাইয়ের মতো আরো অনেকেই এসে আমাদের ফেনী ডিবেট ফোরামকে সময় দিচ্ছে, তাদের প্রতি আসলে আমি কৃতার্থ। এই কৃতজ্ঞতা বলে বোঝাতে পারবো না। আমরা এমন একটা সিচুয়েশন থেকে আমাদের ডিবেটের যাত্রাটা, আমাদের এই আন্দোলনটা শুরু করেছিলাম, যখন মানে আমার আগে ফেনীতে মানে আমি একটা মানুষকে পাই নাই যে সংসদীয় বিতর্ক জানে, যে বারোয়ারি বিতর্ক পারে। আমি একদম শূন্য থেকে শুরু করেছি। আমি হচ্ছে যাই বলতে হয় যে শিবিরের কয়েকটা ওয়ার্কশপে গিয়েছিলাম, সেখানে ডিবেট সম্পর্কে টুকটাক কিছু ধারণা নিয়েছিলাম, বই পড়েছিলাম, ইউটিউব টিউটোরিয়াল দেখেছিলাম। আমার কিন্তু আজকে যে সাবরিনা সোবানটা আসলে সাইমার কাছ থেকে ডিবেট শিখতে পারছে, নোমানের কাছ থেকে শিখাচ্ছে, আমার কোনো বড় ভাই ছিল না যে আমাকে গাইড করবে, যে আমাকে শিখিয়ে দিবে যে হ্যাঁ তুমি এভাবে করতে পারো। কিন্তু সাবরিনাদের ভাগ্য ভালো, ফয়সালদের ভাগ্য ভালো যে তাদের জয়দের মতো সিনিয়র পেয়েছে, সাইমাদের মতো সিনিয়র পেয়েছে, যে তারা তাদেরকে গাইড করতে পারছে, একটা পথ দেখাচ্ছে। তো আমি যেই পথটা দেখি নেই, আমি যেই পথটা
সেই পথটা আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য আমরা তৈরি করার চেষ্টা করছি। আমরা মনে হচ্ছে যে সেই পথে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আর সেই পথটা তৈরি করার ক্ষেত্রে এই মানুষগুলো অনেক বেশি পরিশ্রম করছে, অনেক বেশি ভূমিকা রাখছে এবং যারা ফেনীর মানুষ কিন্তু ফেনীর বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে বিতর্ক নিয়ে কাজ করছে, তারাও অনেক বেশি হেল্প করছে আমাদেরকে। তাদের প্রতি কৃতজ্ঞতা। আর এখানে ফেনীর বাইরে অনেক স্টুডেন্ট আমাদের এই ওয়ার্কশপে আমি দেখেছি আছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা। এবং ফেনীতে তাদের দাওয়াত রইল যে ফেনীর মানুষ আসলে অনেক বেশি অতিথিপরায়ণ, আন্তরিক। তোমরা ফেনীতে আসবা, বিতর্ক করতে আসবা কিংবা ঘুরতে আসবা। আর আমি যেহেতু ঢাকায় থাকি, তো ঢাকায় যদি কেউ আসে, কোনো দরকার হয় বা কোনো হেল্প লাগে, আমাকে বললে আমি সেই হেল্পটা করতে পারবো। আমি যেহেতু আসলে বাইরে আছি, আসলে আমি কথা বলার মুডে নাই, এলোমেলো অনেক কথা বলছি। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর ফেনী ডিবেট ফোরামের জন্য পরামর্শ অবশ্যই দিবে। আপনাদের জন্য ফেনী ডিবেট ফোরামের দরজা সবসময় খোলা। আপনারা যদি কাছে যদি কোনো কিছু মনে হয়, কোনো প্রোগ্রাম, কোনো বিশেষ কোনো আইডিয়া থাকে, আমাদেরকে অবশ্যই শেয়ার করুন। আমরা চেষ্টা করবো আপনাদের সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সেরকম কিছু করার জন্য। আমার আসলে আর খুব বেশি কিছু বলার নেই। অয়ন ভাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আর যারা অ্যাটেন্ড করেছো, আসলে তোমরা আসলে অনেক ভাগ্যবান যে তোমরা আসলে এমন কর্মশালা পেয়েছো, এমন সেশন পাচ্ছ বা এমন সিনিয়র গুলো পাচ্ছ যেগুলো আসলে তোমাদের আগের প্রজন্ম আসলে পায়নি বা আমরা সেটা পাইনি। তো আশা করছি তোমাদের হাত ধরে ফেনী ডিবেট ফোরাম আরো অনেক দূর এগিয়ে যাবে। আমরা যে স্বপ্ন দেখি যে ফেনীতে কেউ ডিবেটের নাম নিলে ফেনী ডিবেট ফোরামের নাম নিতে হবে, আর সেই পথে আমরা এগোচ্ছি। আশা করছি আমরা সবাইকে নিয়ে, সবাই মিলে আমরা আমাদের স্বপ্নের পথে হেঁটে যাব। ধন্যবাদ সবাইকে আবারও। আর আমি আসলে আবারও বলছি, আমি বাইরে আছি, কথা বলার মতো আসলে পরিস্থিতি নাই। আমি আমার এলোমেলো কথার জন্য দুঃখ প্রকাশ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। মানে আমরা হচ্ছে সাধারণত এরকম যখন কোনো স্পিচ চলে আমরা অনেক বোর হয়ে যাই, বাট ভাইয়ার কথাগুলো আসলে এখানে যারা ছিল আমার মতো, আমি বিশ্বাস করি সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনেছে। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে উনি যদি শূন্য থেকে শুরু না করতেন, যে আমরা যখন ফেনী কলেজে একদিন বিতর্ক করছি, সনাতনী বিতর্ক করতে করতে আমরা দেখছি যে আমরা সংসদীয় বিতর্ক পারি না, ওই মোমেন্টে আমি, জয় এবং আরমান ভাই ছিলাম, আমরা একটা রুমে ছিলাম, আমার এখনো মনে আছে। উনি হুট করে বললেন যে না, আমাদের তো আসলে সংসদীয় বিতর্ক শিখতে হবে। তো ওই মোমেন্টে ওনার এই কথা বলাটা এবং পরবর্তীতে আজকে ক্লাব হওয়াটা সম্পূর্ণভাবে, মানে ক্রেডিট আমরা ছিলাম, বাট আমরা জুনিয়র ছিলাম, সম্পূর্ণ ক্রেডিটটা আরমান ভাইয়ের। এবং আরমান ভাই যদি আজকে শুরু না করে দিতেন, আমরা হচ্ছে আজকে যে আপনাদেরকে নিয়ে এখানে যে সেশন গুলো করছি এগুলো করা একদমই সম্ভব ছিল না। তো অসংখ্য ধন্যবাদ আরমান ভাইয়াকে, ফেনী ডিবেট ফোরামের মানে আজকের এই দিনের পেছনে যে ভাইয়ের সবচেয়ে বড় অবদান, ভাইকে অনেক বেশি ধন্যবাদ। আর আবারও ধন্যবাদ অয়নদাকে আমাদের সাথে আর আজকে হচ্ছে এতক্ষণ ধরে। সাইমা, জি জি হচ্ছে ভাই তো হচ্ছে এই যে 28 তারিখ হচ্ছে ইফতার মাহফিলে আসতেছে। তো ভাইয়ের প্রতি একটা পরামর্শ হচ্ছে, ভাই যেহেতু আমাদের জন্য অন্তত এবার সালামি যেহেতু নিয়ে আসে, হ্যাঁ হ্যাঁ মানে অবশ্যই এইটা অবশ্যই একটু রিকোয়েস্ট করো। এই যে থাকবে আমাদের এখানে সবার কিন্তু জন্য সালামি থাকবে, চকলেট থাকবে, সব থাকবে। এই যে যে ভাইয়া দেখছো আগে থেকেই দিবে বলে দিচ্ছে, আগে তোমরা থেকেই হচ্ছে দিবে সবাই বলে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো, দ্রুত চলে আসো, ভাই কিন্তু সালামি নিয়ে আসবে। আর ইনশাআল্লাহ অয়নদা, ভালো একটা প্রোগ্রাম হবে। অয়নদা যেহেতু নোয়াখালীর আমাদের পাশের জেলায়, তারা আপনাকে হ্যাঁ, হচ্ছে দাওয়াত আমাদের দাওয়াত ভাইয়ের হ্যাঁ দাওয়াত। আমাদের ইফতারে আপনার অনেক মানে দাওয়াত, আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনি আসলে আমরা আসলে অনেক বেশি মানে খুশি হব। দাওয়াত রইল ভাইয়া। আর হচ্ছে মানে আজকে এটার মাধ্যমে, এই সেশনটির মাধ্যমে আমাদের এই যে 6 পর্ব বিশিষ্ট যে সিরিজটা ছিল কর্মশালা, সেটা শেষ হচ্ছে। তো আমি 1 মিনিটের মধ্যে আমি আজকে আমাদের ফেনী ডিবেট ফোরামের সভাপতি নোমান ভাইয়াকে অনুরোধ করব আমাদের এই পুরো কর্মশালাটির সমাপনী ঘোষণা করার জন্য, এবং এর মাধ্যমে হচ্ছে আজকে যাতে আমাদের প্রোগ্রামটা শেষ হয় ওটা উনি হচ্ছে শেষ করবেন। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ স্যামাকে ফ্লোর দেওয়ার জন্য। আসলে কিছু বলার মতো এখন নাই, সবাই হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত আসলে বক্তব্য শুনতেছে, সেশন করছে, খুবই টায়ার্ড। যে জিনিসটা আসলে মানে একান্ত খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য বলবো, সেটা হচ্ছে এই যে 6টা ক্লাস করছো, এই জিনিসগুলোকে ধারাবাহিকতা ধরে রাখতে হলে তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং যে ফিডি গুলো আছে সেই ফিডি গুলো নিয়মিত সপ্তাহে অন্তত 1টা বা 2টা হলেও অন্তত সেশন করতে হবে। আর না হলে তোমরা যে এই যে সুন্দর নোট গুলা করতেছো, মানে আমার হচ্ছে কালকে মানে এই যে জিল্লাল ভাইকে বলতেছিলাম, ভাই দেখেন ছেলেবেলে গুলা হচ্ছে কত সুন্দর সুন্দর গুলা নোট গুলা করে, মানে ভাইরে হচ্ছে পরে আমি মেনশন করলাম
তো অয়ন ভাই হয়তো আজকে দেখবেন সেশন শেষ করেছে, আপনার কত সুন্দর সুন্দর নোট গুলো হচ্ছে মানে আমাদের বিতার্কিকরা হচ্ছে উপহার দিচ্ছে। মানে আমি মাঝে মধ্যে চিন্তা করি এরা কি এত কেমনে সম্ভব, সে মানে একটা সেশন শুনে পাশাপাশি যে এত সুন্দর করে আবার লিখে সেই নোট গুলো হচ্ছে আবার শেষ করতে সাবমিট করতেছে। মানে এই যে তোমাদের আগ্রহ ইচ্ছা, এগুলো আসলে আমাদের খুব বেশি মানে অনুপ্রেরণা দেয়। এমনকি ফেনীর যে বিতর্ক আন্দোলন, সেই বিতর্ক আন্দোলনটাকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা আসলে অনেক ভালো একটা অবস্থান রাখবা ফেনীতে, সেই আশাটুকু আমি ব্যক্ত রাখি। তবে আবারও বলতেছি, তোমাদের এই কাজগুলোকে মানে ধারাবাহিকতা রাখার জন্য তোমাদেরকে নিয়মিত সেশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের সব প্রতিষ্ঠানগুলোতে তোমাদের বিতর্ক আন্দোলনগুলোকে সবচেয়ে বেশি করতে হবে। আমরা দেখা যায় একটা রিজিওনাল ক্লাব, বাট হচ্ছে তোমরা কিন্তু কোনো না কোনো একটা ইনস্টিটিউশনকে ওন করো, বাট তোমাদেরকে চেষ্টা করতে হবে ওই জায়গাগুলোতে আসলে সবাইকে বিতর্কের সাথে এঙ্গেজ করা যায় কিভাবে। এমনও হয়েছে ফেনীতে যখন হচ্ছে আমরা 22 সালে একটা সেশন করতে যাই, মানে ওয়ার্কশপ করতে যাই, তখন আমাকে একজন প্রিন্সিপাল এমনটা হচ্ছে বলে যে তুমি তো হয়তো টিকিট ব্যবসা করতে পারো, এখানে রেজিস্ট্রেশন নামে তুমি টিকিট ব্যবসা করতে পারতেছো। তো আমি হচ্ছে পরে এখান থেকে চলে আসি। এই জিনিসটা আমি আরমান ভাইকে জানাই, খুবই কিন্তু ওই দিন খুবই মনে কষ্ট পাইছি। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এখানে 40-50 জনকে নিয়ে ওয়ার্কশপ করতে হচ্ছে। মানে এটা খুবই মানে এই যে ছোটখাটো যে দুঃখ বেদনা গুলা, এগুলো একটা সময় হচ্ছে গিয়ে মানে মানে এগুলো ভুলে যায় এই যে এরকম ভালো ভালো জিনিসগুলো যখন দেখতে পাই আর কি। তো আচ্ছা, সবার সাথে হচ্ছে দেখা হবে 28 তারিখে। আর হচ্ছে এখন খুব বেশি একটা কিছু আর বলার নাই, তোমরা সবাই আসলে টায়ার্ড। অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করেছে জয়, মানে আমাদের 6টা সেশনের জন্য অনেক কষ্ট করছে। তার মিট চলতেছিল, তখন হচ্ছে সেই ডিজাইন গুলা করতে হয়েছে। বাকি যে ইন্টারনাল যে কাজগুলো ছিল সবাইকে হচ্ছে ট্রেন আপ করা, আরো অনেকগুলো বিষয় ছিল। সাইমা হচ্ছে তার মুড কোর্ট চলতেছিল, তারও পরীক্ষা চলতেছিল। এর মাঝখানে তারপর হচ্ছে 80 পয়সা তারা রেজিস্ট্রেশনের জন্য দৌড়াদৌড়ি করছে। মানে ইন্টারনালি তারপর হচ্ছে সাবরিনা, আমি সানজানা, তারপর হচ্ছে যে কি বলে তানিশা, এদের অনেকের নাম রুকাইয়া বলতে ভাইয়া। পারতেছি না, রুকাইয়া, হ্যাঁ হোস্ট ছিল। মানে অনেকে, মানে তোমরা যদি চেষ্টা যদি না করতে আমরা এত সুন্দর একটা আয়োজন কখনো আসলে করতে পারতাম না। আমি সাইমা হয়তো আমরা 2-3 জন মানুষ এখানে কিছুই করতে পারতাম না। হ্যাঁ জয়, আমরা 2-3 জন মানুষ দিয়ে আসলে এটা পসিবল ছিল না। তোমরা অনেক অনেক বেশি হেল্পফুল ছিলা, তোমাদের কারণে আসলে এই আজকের এই সুন্দর আয়োজনটা আমরা করতে পেরেছি এবং এটা শেষ পর্যন্ত আসছে। এবং সবচেয়ে 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 বেশি হচ্ছে আমি ধন্যবাদ জ্ঞাপন করব এই যে ধৈর্য ধারণ করে যারা হচ্ছে আসলে সেশন গুলো শুনছো, সেশন গুলো করেছো, আমাদের প্রতি আন্তরিকতা দেখাইছো। এটা আসলে মানে ধন্যবাদ দিয়ে আসলে এটা শেষ করতে পারবো না। যাই হোক, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর সবার সাথে দেখা হচ্ছে 28 তারিখ আমাদের বিতার্কিক পুনর্মিলনী এবং চিত্তার প্রোগ্রামে। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। এরই মধ্যে দিয়ে শেষ হলো আমাদের তর্ক তর্জনী। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আবারও ইফতারে হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি। সেদিন আপনাদের জন্য অনেক অনেক সারপ্রাইজ ওয়েট করছে, আশা করি আপনারা কেউ মিস দিবেন না। সবার জন্য শুভকামনা। আচ্ছা এবং ভাইয়া, অয়নদা আবারও ধন্যবাদ। হ্যাঁ, বেস্ট ফেনী এর ডিবেটিং নাম কখন ঘোষণা সোসাইটিকে করা হবে? জি জি ভাইয়া। বেস্ট 3 এর নাম কখন ঘোষণা করা হবে? আচ্ছা, বেস্ট 3 এর নাম হচ্ছে আপনাদের ইফতার মাহফিলে ঘোষণা করা হবে। সো আপনারা সবাই ওইদিন থাকার চেষ্টা করবেন, ওইদিনই ঘোষণা করে ওইদিনই প্রাইজ দিব। অয়নদা কিছু বলছিলেন? আচ্ছা, বলছি যে ফেনী ডিবেটিং সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ। আমি কি বলে এটাকে, নোমান ভাইকে ধন্যবাদ, সাইমাকে ধন্যবাদ এবং হচ্ছে হোসেন আরমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যারা আজকে সেশনে ছিলেন, আশা করি সামনে কখনো না কখনো কোনো একটা ফেস্টে দেখা হয়ে যাবে, সেখানে কথাবার্তা হবে। আশা করি দেখা হবে। এন্ড যদি দেখা হয়, অপোনেন্টে দেখা হয়, তাহলে হচ্ছে আপনাদের জন্য একটা নাইটমেয়ার হতে যাচ্ছে অবশ্যই। তো এই আচ্ছা, ঠিক আছে। আর আপনারা বেস্ট 3 এটা হচ্ছে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। সম্ভবত হচ্ছে ইফতার মাহফিলে ঘোষণা করার কথা, বাট আপনাদের রেজিস্ট্রেশনের উপর এটা ডিপেন্ড করছে আর কি। আর আমরা হচ্ছে আপনাদেরকে পরে গ্রুপে জানাবো। জয় বল। আচ্ছা, বেস্ট ট্রি নিয়ে একটা প্রশ্ন আসছে, সেটা ওটা হচ্ছে যে বেস্ট ট্রি কাউন্ট আমরা যখন করবো তার আগে একটা ক্রাইটেরিয়া এখনো ফুলফিল করেন নাই। আজকে নোট আপনারা সাবমিট করেন, সবগুলো সাবমিট করার পর আমরা কাউন্ট করে হচ্ছে যে বেস্ট 3 আর বেস্ট 4 থেকে বেস্ট 8 এর জন্য কিন্তু প্রাইস থাকতেছে, আপনারা জানেন কি প্রাইস। সো বেস্ট 3 বা বেস্ট 8 হওয়ার আনন্দে যে কাজগুলো আপনাদের করতে হবে সেই কাজ ভুলে যাবেন না। সামহাউ যদি আপনারা মিস করে ফেলেন, আপনার ফ্রেন্ড কিন্তু প্রাইজ নিয়ে যাবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান।
জি, আপনারা অনেক ফ্রাস্ট্রেটেড ছিলেন যে শুধু বেস্ট 3 প্রাইজ পাবে এবং আপনারা হ্যান্ড রেজ করেও সুযোগ পাচ্ছেন না, বা আপনাদেরকে আমরা কাউন্ট করব কিনা। সেক্ষেত্রে কিন্তু এখন আমরা বেস্ট 8 কে হচ্ছে আসলে পুরস্কৃত করছি। তো এটা একটা বিশাল সুযোগ। আশা করি যে শেষ মুহূর্তে এসে তীরে এসে তরি আপনারা ডোবাবেন না। সবাই হচ্ছে নোট সাবমিট করে দিবেন। সবার জন্য শুভকামনা। এবং অয়নদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আবারও সময় দেওয়ার জন্য, এবং একই সাথে আমাদের সকল ট্রেনার যারা ছিলেন আমাদের সাথে যুক্ত এই 6টি পর্ব জুড়ে সকলকেই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আশা করি সবার জন্য সবাই সামনে ভালো ভালো বিতর্ক করবেন। আমরা অনেক ভালো ভালো বিতর্ককে এই সেশন থেকে পাবো। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।